কি গো বলি শুনছো? এই দেখো দেখো আমার ভাইয়ের চিঠি এসেছে। হ্যাঁ উফ, আজ যে কার মুখ দেখে উঠেছিলাম। তা কি লিখেছে শুনি আমার প্রিয় শ্যালক মিষ্টি বালক? সে লিখেছে যে এইবার ভাই ফোঁটায় নাকি সে আমার কাছে ফোঁটা নিতে আসছে। ব্যাস হয়ে গেল। ওই কি হয়ে গেল? না কিছু না, এবার শুধু ওই কাঁড়ি কাঁড়ি খাওয়া আর আমার ট্যাকের দফা রফা। আবার আবার উল্টো পাল্টা বকছো আমার ভাইয়ের নামে। ভালো হবে না বলে দিচ্ছি। কি চাই তোমার কাছে? একটু না হয় খেতেই ভালোবাসে ছেলেটা, তার জন্য এত খোঁটা। দেখো গিন্নি, আমার বাপু সোজা কথা, তোমার এই গুণধর ভাইকে আপ্যায়ন করে খাওয়ানো মানে আমার ধুতি খুলে হাতে চলে আসা, বুঝলে? কি এত বড় কথা? ঠিক আছে ঠিক আছে, আমিও দেখবো। কাল আগে আমার ভাইকে আসতে দাও, তারপর তোমার ট্যাগ থেকে আমি পয়সা গলিয়েই ছাড়বো। হ্যাঁ, এই আমি বলে রাখলাম। ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে। দূর দূর, আমি চললাম রাজবাড়ি। মহারাজ, আজ দেখছি রানীমাও রাজসভায় উপস্থিত, তাহলে কি বিশেষ কোনো ঘোষণা মহারাজ? অবশ্যই মন্ত্রী। তা কি সেই ঘোষণা মহারাজ? সেটা না হয় তোমরা তোমাদের রানীমার মুখেই শোনো। কি গো রানী, বলো বলো। আপনারা সকলেই নিশ্চয় জানেন যে আগামী কাল ভাই ফোঁটা, আর আমার একমাত্র ভাই আসছে আমার কাছে ফোঁটা নিতে। তাই এই খুশির দিনে আগামীকাল রাজসভা বন্ধ থাকবে। সাধু সাধু। আরে হ্যাঁ মন্ত্রী, সকলে ছুটি হলেও তোমার কিন্তু ছুটি নেই। কেন মহারাজ, আমি আবার কি করলাম? আরে বাবা, তোমাদের রানীমার একমাত্র ভাই আসছে বলে কথা, তাই সমস্ত দেখভালের দায়িত্ব তো তোমাকেই নিতে হবে। তুমি আমাদের রাজ্যের মন্ত্রী বলে কথা। ও, সে আর এমন কি ব্যাপার? আমি রানীর মুখে শুনেছি যে আমার শ্যালক নাকি ভোলা ময়রার মিষ্টি খেতে খুব পছন্দ করে, তাই আগামীকাল যেন ভোলা ময়রার সব মিষ্টি এই রাজবাড়িতে এসে পৌঁছয়, আর এই দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে মন্ত্রী। ঠিক আছে মহারাজ, আপনি এই নিয়ে একদম চিন্তা করবেন না। যাক, এই ফাঁককালে আমিও কিছু কামিয়ে নেব। না না মহারাজ, এই মিষ্টি আনতে মন্ত্রী মশাই নয়, বরং আমি নিজে একাই যাব। আমি নিজে হাতে পরখ করে সব মিষ্টি আনতে চাই। ব্যাস হয়ে গেল। ভগবান বোধহয় আমার কপালের রেখাগুলো ভুল করে খড়ি মাটি দিয়ে লিখেছিল, তাই সহজেই ধুয়ে যায়। ঠিক আছে মন্ত্রী, তাহলে তোমারও ছুটি। যাও যাও, জমিয়ে ভাই ফোঁটায় আনন্দ উপভোগ করো। তাহলে রাজসভা আজকের মতো এখানেই মুলতুবি। কি গো গিন্নি, এক ঘটি জল দাও দেখি। এই নাও, ধরো ধরো। দাও দাও দাও। টুকি, জামাই বাবু, আমি এসে গেছি। ওরে বাবারে, আরেকটু হলেই দমটা আটকে যাচ্ছিল আর কি। ও মা, তুই এসে গেছিস? আয় আয় আয়, ভেতরে আয়। এই দেখো, আমি জামাই বাবুর জন্য ধুতি আর তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি। দেখো দেখো আর দেখে কিছু শেখো। আমার ভাই এত দূর থেকে আমাদের জন্য এত কিছু কিনে আনলো, আর তোমার কিনা এখনো অব্দি একটা সুতো কেনারও সময় হলো না। তা কি করে শুনবো শুনি? মাসের শেষ, ট্যাক্সে খালি। ওই সব জানি না, এখন সোজা বাজারে যাবে আর ওর জন্য একটা জামা আর পায়জামা নিয়ে আসবে। খালি হাতে ফেরত আসলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ, দূর বাবা, সব সময় এই জ্বালাতন আর ভালো লাগে না। এই বেশি কথা না, বেশি কথা না, বাজারে যাও বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। চত্ব সব। ওই হে মদন, আমাকে একটা ভালো দেখে পায়জামা দেখাও দেখি। তা কার জন্য গোপাল দাদা? আরে ওই যে শ্যালক, আমার শ্যালকের জন্য। ও আচ্ছা আচ্ছা, তাহলে গোপাল দাদা তুমি বরং এই পাজামাটা রাখো, এটা আজই শহর থেকে আনিয়েছি। এর জন্য কত দিতে হবে? বেশি নয়, ওই 5 টাকা মাত্র। ওরে বাপ রে বাপ, 5 টাকা? ইগো গোপাল দাদা, 5 টাকা দাম শুনতেই তোমার মুখটা বাংলার 5-এর মতো হয়ে গেল কেন? না মদন, তোমার দোকানে দামটা বড্ড বেশি, আমি একটু অন্য জায়গায় ঘুরে দেখি।
যা বাবা, দরদাম করে চলে গেল। এ কি রানীমা? রানীমা এই সাত সকালে হাঁটে কি করছেন? যাই তো গিয়ে দেখি। আসুন আসুন রানীমা, আমার কি সৌভাগ্য, আজ স্বয়ং রানীমা আমার কাছে ফল কিনতে এসেছেন। আবার কি লাগবে বলুন না রানীমা। দেখো, কাল তো ভাইফোঁটা, তুমি আমাকে বেশ কিছু বাছাই করা ভালো ভালো ফল দাও দেখি। হ্যাঁ হ্যাঁ রানীমা, তার বলতে সে তো না হয় দেব, কিন্তু এতগুলো ফল আপনি একাকি করে নিয়ে যাবেন রানীমা। এক কাজ করুন রানীমা, আমি না হয় আপনার সাথে গিয়ে ফলগুলো রাজবাড়িতে পৌঁছে দিয়ে আসি। না না, তার কি দরকার? গোপাল থাকতে তুমি যাবে কেন? এ কি গোপাল, তুমি? হ্যাঁ রানীমা, দিন না, এগুলো না হয় আমি রাজবাড়ি পৌঁছে দিচ্ছি। তুমি অযথা এত কষ্ট করবে কেন? না না রানীমা, ভাইফোঁটার কেনাকাটা বলে কথা, আর আমিও তো আপনার ভাইয়েরই মতন, তাই না রানীমা? এই যে ফলওয়ালা, তোমার সব ফল ভালো হবে তো? একদম সব টাটকা মিষ্টি ফল। কই দেখি, রানীমার নিজের ভাই খাবে বলে কথা, পরখ করে দেখতে হবে না? আপেলটা মোটামুটি মিষ্টি আছে বুঝলেন। এই ঝুড়ির আপেলগুলোই দেবে। হ্যাঁ, এই নাও। আহা, সামলে সামলে গোপাল, এতগুলো ফল একসঙ্গে নিতে তোমার যে ভারী কষ্ট হবে। তাতে কি হয়েছে রানীমা, আমি তো আপনার ভাইয়েরই মতো, আপনি যত ইচ্ছে কেনাকাটি করুন, এই গোপাল ভাই নিজের কাঁধে করে সব কিছু রাজবাড়ি পৌঁছে দিয়ে আসবে। রাজবাড়ির এক কর্মচারী এক্ষুনি এসে পড়বে, তোমাকে এত কষ্ট করতে হবে না গোপাল। না রানীমা, তার দরকার নেই, আপনার এই গোপাল ভাই একাই 10 জনের সমান। চলো গোপাল, তাহলে আরো কিছু কেনাকাটা করে নিই। কই গো গিন্নি, কোথায় গেলে? বাবা, কি খাটনি গেল গো, এক ঘটি জল দাও দেখি। কই দেখি দেখি, জামাইবাবু আমার জন্য কি এনেছেন? ও মা, এ কি, জামাইবাবুর হাত তো খালি। সে কি? ছ্যা, 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 ছ্যা। তোমার কি একটু আক্কেল জ্ঞান নেই গো? আমার 7টা নয়, 5টা নয়, একটা মাত্র ভাই ফোঁটায় দিদির বাড়ি এসেছে, তার জন্য তুমি জামাই বাবু হয়ে কিছুই আনলে না? কি আর করবো বলো গিন্নি, বাজারে জিনিসপত্রের যা আগুন দাম, সব দিক বিবেচনা করে তবেই তো আনবো নাকি। আমার ভাইয়ের বেলায় অমনি বাজারে আগুন লেগে গেল বুঝি? ঠিক আছে ঠিক আছে। দিদি, জামাইবাবু তো আমার জন্য ভোলা ময়দার মিষ্টিও আনেনি। তুমি তো জানো আমি কত মিষ্টি খেতে ভালোবাসি। এবার কি হবে দিদি? দিদি, ঠিকই তো, তা মিষ্টি কোথায়? কাল যে ভাই ফোঁটা, তা ভাইকে আমি শুধু বাতাসা খাইয়ে ফোঁটা দেব নাকি? এই তুমি তোমার ভাইকে বাতাসা খাওয়াবে না নকুলদানা খাওয়াবে, তা তোমার ব্যাপার। আমি বাবা আর আমার ট্যাঙ্ক খালি করে কোনো বাজার করতে পারবো না, এতে ভাই ফোঁটা হোক আর ছাই না হোক। এত বড় কথা? আমার একটা মাত্র ভাইয়ের ফোঁটা বলে কথা। এই শোনো, কাল কিন্তু সকাল সকাল মিষ্টির হাঁড়ি আনা চাই চাই, নইলে কিন্তু আমি কাল এই বাড়িতে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবো। হ্যাঁ, এই আমি বলে রাখলাম। এই কথা, চলে আয়। চত্বশো, ঠিক আছে, আমিও দেখবো যে কি করে তুমি আমার ট্যাগ থেকে পয়সা করি খসা। বাবা, আমার নামও গোপাল ভাঁড়, এবার আমিও এমন একটা বুদ্ধি ফাঁদবো না, শুধু দেখবে এবার। ওই দেখো, আরে দেখো রানী, কে এসেছে দেখো, আমার আদরের একমাত্র শ্যালক। প্রণাম নেবেন জামাই বাবু। দিদি প্রণাম। তা তোকে কতদিন পর দেখলাম রে ভাই। আয় 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 আমার কাছে আয়। আচ্ছা রানী, হয়েছে হয়েছে, এবার তো ওকে অন্দরমহলে নিয়ে যাবার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, আয় ভাই, ভেতরে আয়। দিদি দিদি, তাড়াতাড়ি দেখবে এসো, জামাইবাবু আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন সং সাজছে। ওই ওই দেখি দেখি দেখি,
মলজা খুব যে টেকো মাথায় চিরুনি ঘষা হচ্ছে, তা তো সেজে গুজে সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে শুনি? কেন জানো না আজ ভাই ফোঁটা? তা তো জানি, তা তুমি চললে কোথায়? কেন রাজবাড়ি ফোঁটা নিতে। কি ফোঁটা নিতে? তা কে দেবে তোমায় ফোঁটা শুনি? কেন আমার দিদি রানীমা। কি? হ্যাঁ গিন্নি, তার জন্যই তো এত সাজুগুজু। রানীমা তোমায় নিজের মুখে বলেছেন? তা বলেনি তো কি হয়েছে, বলবে বলবে গিন্নি, বলবে আলবাত বলবে। আর শুধু বলবেই নয়, সঙ্গে ফোঁটাও দেবেন। আমার ভাইয়ের ফোঁটার কি হবে? তোমায় যে মিষ্টি আনতে বলেছিলাম, বাজার করতে বলেছিলাম। হ্যাঁ সে তুমি আর তোমার ভাই জানো। আমি তো আগেই বলেছিলাম গিন্নি যে আমি আমার ট্যাকের কড়ি খরচ করে এই বেটা শালাকে খাওয়াতে পারবো না, তাই আমি চললাম রাজবাড়ি। চলে গিন্নি। কি দিদি, এই জামাইবাবু যা চলে গেল, যা এবার আমার ফোঁটার কি হবে? তাহলে কি সত্যি সত্যি বাতাসা খেয়ে আমাকে ফোঁটা নিতে হবে নাকি? ও দিদি, দুঃখ করিস না ঘটা, দুঃখ করিস না, আমিও তোর দিদি। দেখি তোর জামাই বাবু একা কিভাবে ফোঁটাটা নেয়। হ্যাঁ আমার মনে হয় দিদি, জামাইবাবুর মনে নিশ্চয়ই কোনো মতলব আছে গো। হ্যাঁ, মতলব চলছে। হ্যাঁ একদম একদম ঠিক বলেছিস। তাই আমরাও তোর জামাই বাবুর পিছু নেব, আর একদম ফোঁটা নেওয়ার মুহূর্তে সেখানে উপস্থিত হব। কি বুদ্ধি গো দিদি, জামাইবাবুর সঙ্গে থেকে থেকে তোমার মাথাটা বেশ খোলতাই হয়েছে। তাই চলো, আমার ভাইপোটা ভেস্তে দেওয়া এবার দেখাচ্ছি মজা। চল। ওই দেখ গোপাল দাদু যাচ্ছে। গোপাল দাদু, গোপাল দাদু। আরে তোরা এখানে এখন? তা ফোঁটা হয়েছে তোদের? হ্যাঁ দাদু, প্রতিবারের মতন এবারেও পুঁটি আমাদের ফোঁটা দিয়েছে। বাহ, এটা খুব ভালো কথা রে। দাদু তুমি এখন কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি রাজবাড়ি। দাদু দাদু, আজকের দিনে তুমি আমাদের মিষ্টি খাওয়ালে না তো? এই সেরেছি, আজকে যে অনেক দেরি হয়ে গেছে রে, তা অন্যদিন খাস। হ্যাঁ না দাদু, আজকেই খাওয়াতে হবে। তাও আবার ভোলা ময়নার মিষ্টি। কি করি, পকেট যে ফাঁকা। ঠিক আছে চল তবে। কি মজা, কি মজা, গোপাল দাদু মিষ্টি খাওয়াবে। গোপাল দাদু মিষ্টি খাওয়াবে, খাওয়াবে। চল চল চল। কি মজা, কি মজা। কি ভোলা, তোমার মিষ্টির আয়োজন কত দূর? সব মিষ্টি হয়ে গেছে রানীমা। হ্যাঁ সব মিষ্টি হয়ে গেছে। ওই দেখুন না, দেখুন দেখুন, আপনি যা যা বলেছিলেন তার সব ওই থরে থরে সাজানো আছে। কিন্তু আপনি আবার ওই কষ্ট করে আসতে গেলেন কেন রানীমা? হ্যাঁ আমি তো ওই কাউকে না কাউকে দিয়ে এই মিষ্টিগুলো রাজবাড়িতে পৌঁছে দিতে পারতাম। তাতে কি হয়েছে ভোলা? আসলে আমার একমাত্র ভাইয়ের ফোঁটা বলে কথা, তাই মহারাজকে বুঝিয়ে আমি একাই এসেছি এই মিষ্টি নিতে। একই রানীমা, আপনি এখানে? হ্যাঁ হ্যাঁ গোপাল, আজ ভাইফোঁটা তো, তাই মিষ্টি নিতে এসেছি। তা কি কি মিষ্টি নিলেন রানীমা? ওই তো দেখো, সব সাজানো আছে। এই সুযোগ বাচ্চাদের বিনা পয়সায় মিষ্টি খাওয়ানোর। তা হ্যাঁ গো ভোলা, ওই দেখি তোমার কটা মিষ্টি খেয়ে রাজবাড়িতে মিষ্টি পাঠাচ্ছ বলে কথা, তাদের গুণাগুণ পরীক্ষা করে দেখতে হবে না? ওই দেখি দেখি। হ্যাঁ রে, তোরাও দাঁড়িয়ে আছিস কেন? তোরাও খা। আর হ্যাঁ, খেয়ে অবশ্যই বলবি কেমন খেতে হয়েছে। হ্যাঁ খা খা খা। এই এই কি হচ্ছে গোপাল? হ্যাঁ কি হচ্ছে? থামো থামো বলছি, থামো। না ভোলা, সত্যি তোমার মিষ্টির তুলনা হয় না। সত্যি গোপাল, সত্যি তুমি পারো বটে। না গোপাল দাদু, সত্যি মিষ্টিগুলো খুব ভালো খেতে। মিষ্টি খাওয়া হলো তো? তাহলে এবার তোরা আয়। আচ্ছা দাদু, এই চল চল। এটা কি হলো গোপাল? কি হলো? আরে বাবা, কি হলো ওই কথা রেখে এখন চটপট এগুলো আমার মাথায় তুলে দাও দেখি। রাজবাড়ি যেতে দেরি হয়ে গেল যে। তুমি নেবে? হ্যাঁ আমি।
তাতে কি হয়েছে? ছি ছি গোপাল, তুমি কেন নিতে যাবে? আমি এক্ষুনি লোক ডাকাচ্ছি। কেন রানীমা? আমি তো আপনার ভাইয়েরই মতন, এইটুকু তো আপনার জন্য করতেই পারি রানীমা। সত্যি গোপাল, সত্যি তুমি পারো বটে। চলুন চলুন রানীমা, অনেক যে দেরি হয়ে গেল, সময় যে বয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। সত্যি আমি এত চালাক লোক দেখেছি, কিন্তু ওই গোপালের মতন চালাক জন্মেও দেখিনি। বাপরে বাপ। ওই গো গিন্নি, বলি হলো আর কতক্ষণ এইভাবে চাতক পাখির মতন পথ চেয়ে বসে থাকবো? আসছি। এই বলি দাঁড় কাকের মতন সকাল সকাল এত চিৎকার করছো কেন? গলায় কি কিছু আটকেছে? জানোই তো আজ এত বছর পরে আমি বাপের বাড়ি যাচ্ছি, তাও আবার ভাই ফোটায়, তাই সাজতে একটু দেরি তো হবেই নাকি? অনেক হয়েছে, এবার দয়া করে গাড়িতে উঠে আমাকে কৃতার্থ করো। এই মন্ত্রী মশাই, গিন্নিকে নিয়ে কোথায় চললেন? ভাই ফোঁটা দিতে। আপনি আবার কবে থেকে ফোঁটা দিতে শুরু করলেন মন্ত্রী মশাই? ধুর উজবুক, আমি কেন ফোঁটা দেব? ফোঁটা দেবে আমার গিন্নি তার ভাইকে। ও তাই বলুন, আমি তো কি না কি ভাবছিলাম। তা তোমার প্রশ্ন উত্তরের পাঠ শেষ হলো, এবার কি আমরা যেতে পারি? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, হ্যাঁ। আমি আবার আপনাকে যেতে কখন আটকালাম? আসুন আসুন আসুন। যত সব। এই গাড়ন, গাড়ি চালাও গাড়ি চালাও। কি গোপাল, তুমি মাথায় করে মিষ্টির হাঁড়ি আনছো কেন? ছি 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 রানী, এটা কিন্তু তোমার একদম করা উচিত হয়নি। আমি কি করব মহারাজ? গোপালই তো মিষ্টির হাঁড়ি মাথায় নেওয়ার জন্য নাছোড় বান্দা। ক্ষমা করবেন মহারাজ, আসলে আমার নিজের তো কোনো দিদি নেই, তাই রানীমার এইটুকু সাহায্য করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য বলে মনে করেছি। ঠিক আছে ঠিক আছে, ওসব কথা পরে হবে। আহা, কে আছো? আরে গোপালের মাথা থেকে আগে ওগুলো নামাও। ঠিক আছে মহারাজ, এবার তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। দাঁড়াও গোপাল। আপনি আমায় ডাকলেন রানীমা? হ্যাঁ গোপাল, আজ তুমি এই রাজ বাড়িতেই খাবে, আর শুধু খাবেই না, আমি তোমাকে ভাই ফোঁটাও দেব। এটা কি বলছেন রানীমা? হ্যাঁ আমি ঠিকই বলছি মহারাজ, আমার এই সিদ্ধান্তে আপনার কোনো আপত্তি নেই তো? কি বলছো রানী? এ তো খুব ভালো কথা, আনন্দের কথা। হ্যাঁ হ্যাঁ গোপাল, আজ তুমি এই রাজবাড়িতেই থেকে যাও। যথা আজ্ঞা মহারাজ। ধন্যবাদ রানীমা। কি গোপাল, এবার খুশি তো? আশা করি তোমার দুঃখ আমি কিছুটা হলেও মেটাতে পেরেছি। একজন দিদি তো পারে একজন ভাইয়ের দুঃখ ঘোচাতে, তাই না রানীমা? ঠিক বলেছো গোপাল। তা মহারাজ, ফোঁটার জন্য আপনাকে যা যা আনতে বলেছিলাম তা আপনি এনেছেন তো? এই যা, আমি তো একদম ভুলে গেছি রানী। এবার কি হবে? আপনি একদম চিন্তা করবেন না রানীমা, আমি এই এক্ষুনি যাব আর আসবো। আমি আপনাকে প্রথমেই বলেছিলাম, এখন কি হবে? এই নিন রানী, আপনার ফোঁটার সামগ্রী। এতে আপনার পান, ধান, দুব্বা, চন্দন, প্রদীপ ছাড়াও বাকি সব জিনিস আছে। বাহ বাহ গোপাল, আজ তুমি আমাকে বাঁচালে, নইলে। তাহলে এবার ফোঁটা দেওয়া শুরু করি। হ্যাঁ গোপাল, তুমি এবার ফোঁটা নেওয়ার জন্য বসে পড়ো। দাঁড়ান রানীমা। কি গিন্নি, তুমি তুমি কি ভেবেছিলে আমার ভাইয়ের ফোঁটা বন্ধ করিয়ে এখানে চুপটি করে ফোঁটা নেবে? আর কেউ জানতে পারবে না বলি তোমার লজ্জা করে না? আমি কিপটে দেখেছি, কিন্তু তোমার মতন এমন হাড় কিপটে দেখিনি। হ্যাঁ বাবা রে বাবা। আচ্ছা 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 গোপাল বউ, আচ্ছা রাগ করো না, আমি বলি কি, তোমার ভাইয়ের ফোঁটাটাও তুমি না হয় এইখানেই দাও। আর ভাই ফোঁটার খাওয়াটাও না হয় এইখানেই করো। বাবা,
এটাই তো আমি চেয়েছিলাম। কে কি বলছেন রানীমা? এটা কি কখনো হয়? কেন হয় না? হওয়ালেই হয়। নাও নাও নাও, আর দেরি না করে ঝটপট ওটাটা দেওয়ার ব্যবস্থা করো তো রানী। হ্যাঁ মহারাজ। আর এই যে তোমরা সবাই এখানে চুপটি করে বসো তো। আর আমরা একে একে ফোঁটাগুলো দিতে শুরু করি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আর এইবার রসগোল্লা খাও গোটা গোটা। তাহলে এইবার মিষ্টি মুখের পালা। এই সবাইকে মিষ্টি দাও, মিষ্টি দাও। আরে গোপাল, আহা, আস্তে আস্তে। আরে এখনো যে দুপুরের খাওয়াও বাকি। উনি আপনি ভাববেন না মহারাজ, তার জন্য আমি আর আমার এই শ্যালকই যথেষ্ট। দেখলে গিন্নি কিভাবে আমার প্যাকের কড়ি খরচ না করে শুধুমাত্র বুদ্ধির জোরে এই ভাই ফোঁটাটা কেমন কাটিয়ে দিলাম। সত্যি জামাই বাবু, আমি জানতাম আমি একাই বোধহয় খুব কিপ্টে, কিন্তু আপনি তো দেখছি আমারও ওপরে। একেবারে বিশ্বের সেরা আর কিপ্টে, তাই না দিদি? সত্যি সত্যি। মহারাজ, এত গভীর রাতে জঙ্গলে দাঁড়িয়ে আপনি কার জন্য অপেক্ষা করছেন মহারাজ? সেটা একটু পরেই জানতে পারবে। তোমার এত উতল হবার প্রয়োজন নেই, ঘুম পেলে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। তা কেন মহারাজ, আমার জ্ঞান পিপাসু হৃদয় শুধু ওই একটু আপনার অপেক্ষার কারণ জানতে চাইছিল আর কি। আসলে অনেকক্ষণ ধরে ঠায় দাঁড়িয়ে অপেক্ষা করছি তো, তাই আর কি। ওই তো চলে এসেছে। চোখ মুখ তো কালো চাদরে ঢাকা, তা আপনি কে মশাই? প্রণাম বর্ধমান নরেশ। কৃষ্ণনগরের মন্ত্রী। ঠিক আছে ঠিক আছে, শোনো কৃষ্ণনগরের মন্ত্রী, আমি জানি তোমার বহুদিনের ইচ্ছে কৃষ্ণনগর রাজ্যের রাজা হওয়া, তাই তো? হ্যাঁ, কি আর করব বলুন, আমার সেই গুপ্ত ইচ্ছে সুপ্তই রয়ে গেল, কোনোদিন পূরণ হলো না। নবাব খাম্বাজরাজ কেউই কোনোদিন আমার মনের ইচ্ছে পূরণ করতে সাহায্য করলো না, তাই আপনার কাছে আসা। খালি হাতে বসে থাকলে সেই গুপ্ত ইচ্ছে শুধু সুপ্তই থাকবে না, কদিন পরে লুপ্ত হয়ে যাবে। শোনো কৃষ্ণনগরের মন্ত্রী, তোমার মতো আমারও বহুদিনের ইচ্ছে ওই সোনার রাজ্য কৃষ্ণনগরকে নিজের হাতে পাওয়া, কিন্তু কিছুতেই হচ্ছে না। তাই আমি একটা পরিকল্পনা করেছি। কি পরিকল্পনা? পরিকল্পনা ঠিক মতো খাটাতে পারলে ওই কৃষ্ণনগর হাতে পাবো, সেটা হবে আমার একটা অঙ্গরাজ্য। কি পরিকল্পনা বলুন বর্ধমান রাজ। শোনো, কৃষ্ণনগর রাজ্যকে বাগাতে গেলে তোমাদের দুটো পথের কাঁটাকে সরাতে হবে। কাকে কাকে বর্ধমান রাজ? দুজন তীক্ষ্ণ ক্ষুরধারী বুদ্ধিমান ব্যক্তি। শোনো শোনো, তুমি কালকে। আপনি কোনো চিন্তা করবেন না, এই সব কাজে বিশাল পটু, যাকে বলে বড় খেলোয়াড়। ঠিক আছে, তুমি তোমার দাবার চাল দিতে থাকো, তারপর সুযোগ বুঝে আমিও মক্ষম চালটা দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার কাজ শুরু করে দিন, আমিও কালকে রাজসভায় গিয়ে আমার কাজ শুরু করে দেব। ধুর ধুর, ভালো লাগে না। গিন্নি সকাল সকাল একটা এত বড় থলে হাতে ধরিয়ে বলে দিল বাজার নিয়ে এসো। টাকাগুলো যেন খোলাম কুচির মতো উড়িয়েই দিল। এই সকাল সকাল এটা কে রে বাবা, ঘোড়া ছুটি আসছে? চেহারার গঠন কাঠামো তো একটা মন্ত্রী মশাইয়ের মতো মনে হচ্ছে।
কি ভাই, তোমার এই পটল তো সকাল সকালেই পটল তুলেছে। আর কি করবো বলো তো গোপাল দাদা, দিনকাল তো খুব খারাপ, বাজারে একদম টাটকা সবজির আমদানি কমে গেছে গো। ঠিক আছে, বেছে বেছে একশের আধমরা পটল দাও দেখি। নেই মামার চেয়ে কানা মামাই ভালো, মরা পটলের চেয়ে আধমরা ভালো। তা কত দাম হলো গোপাল দাদা গো? মাত্র 2 টাকা। হ্যাঁ, সে কি, এই টেসে যাওয়া পটল 2 টাকা? না না, অত দাম দিতে পারবো না, 1 টাকা দিচ্ছি। কি আর বলবো বলো, সকাল সকাল বউনি হয়নি তো। দাও দাও, 1 টাকাই দাও। দেখেছো মানুষটাকে কোন কাক ভরে বাজার আনতে পাঠিয়েছি, কিন্তু এখনো ফেরার নাম গন্ধ নেই। কখন রান্না যে হবে আর কখন রাজসভায় যাবে, দূর দূর দূর, আমার হয়েছে যত জ্বালা। এলো গিন্নি, সকাল সকাল এত চিৎকার চেঁচামেচির কে আছে শুনি? ওই এতক্ষণে বাবুর সময় হলো বাজার থেকে বাড়ি ফেরার। হ্যাঁ, দেরি হবে না? এমনিতেই এই টাকফাটা আগুন গরম, তার উপর বাজারেও আগুন দাম, দেরি তো হবেই। তা বাজার থেকে কি এনেছো দেখি? এই নাও ধরো। উমাই, কি সর্বনাশ! এ কি বাজার করেছো তুমি? কেন, কি আবার হলো? তুমি যা যা আনতে বলেছিলে তাই তাই এনেছি। আলু, পটল, লঙ্কা। পচা আলু, মোড়া পটল আর শুকনো লঙ্কা। মস্করা হচ্ছে নাকি আমার সঙ্গে? মস্করা? এইসব গরু ছাগলের খাবার তুমি সংসারের জন্য এনেছো? কি আর করবো বলো গিন্নি, বাজারে সবকিছুর যে আগুন দাম, তোমাকে এই দিয়েই রান্না করতে হবে, বুঝলে? বাবু আবার রাজসভায় চাকরি করে, তাতেই এই অবস্থা। যদি অন্য কিছু করতো তাহলে তো মনে হয় খেতেই পেতাম না। ধুর, অত কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কিছু একটা রান্না করো, আমি স্নানে গেলাম। তখন থেকে কার যেন একটা নাক ডাকার আওয়াজ পাচ্ছি। সকাল সকাল রাজসভায় কে ঘুমোচ্ছে শুনি? ওই তো মহারাজ, আপনার পাশে দণ্ডায়মান ঘোড়া স্বরূপ মন্ত্রীমশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে। বাইরে এত চড়া রোদ্দুর, লোকজনের ফাটছে টাক, রাজসভাতে মন্ত্রীমশাই দিচ্ছে ঘুম, ডাকছে না। আমি তো মন্ত্রীমশাইয়ের এই দিনের বেলায় ঘুমের কোনো বৈজ্ঞানিক কারণ খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে মন্ত্রীমশাই গ্রহ নক্ষত্র ঝিমিয়ে রয়েছে। কি হলো? কি হলো? কি হলো? ও ঘোড়া মশাই, থুড়ি মন্ত্রী মশাই, উঠে পড়ুন। কি বললে গোপাল? আমি ঘোড়া? তাহলে তুমি কি? তুমি একটা পেট মোটা হাতি। ঘোড়াই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, তা আপনাকে আর কি বলে ডাকবো বলুন? এর থেকে ভালো উপমা যে আর কিছু পেলাম না। খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু গোপাল, নিজে তো সারাদিন কোনো কাজ করো না, শুধু আমার পিছনে লাগা। এই, তোমরা থামবে এবার। মন্ত্রীমশাই এরকম ঘুমোলে রাজ্যবাসী কি করবে? হ্যাঁ, ঠিকই তো। আমি এমনি ঘুমাইনি মহারাজ, আমি সারা রাত ঘোড়ায় চড়ে রাজ্য পাহারা দিয়েছি। আমিও আপনাকে সকালবেলা ঘোড়ায় চড়ে রাস্তায় ঘুরতে দেখলাম। দেখুন মহারাজ, গোপাল আমাকে নিজেই প্রত্যক্ষ দেখেছে, আর গোপালই আমাকে ঘোড়া বলে অপমান করছে। না গোপাল, এটা কিন্তু তুমি খুবই ভুল করেছো। না জেনে বুঝে কাউকে এভাবে অপমান করা উচিত নয়। মহারাজ, আমার কি মনে হয় জানেন তো, আমাদের রাজসভা থেকে 2জন অকর্মা ঢেঁকি সভাসদকে একেবারে বিদায় করে দেওয়া উচিত। হ্যাঁ, কাদের? গোপাল আর বিজ্ঞানীকে। কেন মন্ত্রী মশাই, আমি আবার আপনার কি পাকা ধানে মই দিলাম? হ্যাঁ, সত্যি তো, আমি আবার কি করলাম? কিছুই করনি। এই মন্ত্রী, তুমি কি বলতে চাও সেটা খোলসা করে বলো তো। দেখুন মহারাজ, আমাদের সভাসদদের সকলেই কোনো না কোনো কাজ করে, কিন্তু গোপাল আর বিজ্ঞানী কোনো কাজই করে না, শুধু আসে বসে আর গল্প করে। কেন? আমি গবেষণা করি। তোমার গবেষণায় তোমার জ্ঞান বাড়ে, তাতে রাজ্যের কি উপকার হয় শুনি? হ্যাঁ, ঠিক তো মহারাজ, আমি তো যে কোনো বিপদ এলেই তাতে ঝাঁপিয়ে পড়ি, রাজ্যকে বাঁচাই। সেসব অতীতে যা যা করেছো সব ভুলে যাও। ভবিষ্যতে কি উপকার করবে তার কি ভরসা আছে? তা বলে রাজসভা থেকে তাড়ানোর কি যুক্তি? গোপাল, আমিও কিন্তু মন্ত্রীর সাথে একেবারে একমত। তুমি আর বিজ্ঞানী রাজসভায় কোনো কাজই করো না, আর তাই তোমাদের দুজনকে রাজসভায় রাখাই অনুচিত। আর সে কারণেই তোমাদেরকে
আজ থেকে রাজসভায় ছুটি দিয়ে দিলাম। না না মহারাজ, এরকম করবেন না। বাড়িতে গিন্নি আছে, আমরা না খেতে পেয়ে মরে যাবো যে, আমাদের সংসারটা তো ভেসে যাবে। ওসব বলে আমার মন গলাতে পারবে না গোপাল। যেদিন তুমি আর বিজ্ঞানী তোমাদের দুজনের রাজসভায় থাকার গুরুত্ব প্রমাণ করতে পারবে, সেদিনই আবার রাজসভায় ফিরে আসবে, নইলে কিন্তু নয়। এ কি মহা ফাঁপড়ে পড়লাম রে বাবা। বিজ্ঞানী গোপাল অসহায় আজ, সামনে মহা ফাঁপড়। রাজসভার চাকরি হারিয়ে বেলবেতারা পাঁপড়। এমন পেঁচ দিয়েছি একেবারে সব দিশাহারা হয়ে গেছে। বিজ্ঞানী গোপাল বিদায়। এখন শুধু মহারাজকে সরিয়ে আমাকে সিংহাসনে বসতে হবে। বাবা, আমি হলাম মন্ত্রী, সব সভাসদদের মধ্যমণি আমি ষড়যন্ত্রী। আজকের মতো রাজসভা তাহলে এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। এটা কিন্তু খুব খারাপ হলো মন্ত্রীমশাই। আমি যথেষ্ট সততার সাথে রাজসভার দায়িত্ব পালন করি, কিন্তু আপনি আজ আমাকে মহারাজের কাছে ছোট করলেন। আমি আর বলার কে গোপাল, সবই ওপরওয়ালার ইচ্ছে। জয় ঠাকুর, জয় ঠাকুর। গোপাল, আমার মনে হয় এ রাজ্যে বসে আর গবেষণা করা হলো না। কত কিছু ভেবেছিলাম, কিন্তু সব জলে চলে গেল গোপাল। চলে আসুন বিজ্ঞানী, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। ভাগ্যে থাকলে আমরা নিশ্চয়ই আবার সসম্মানে রাজসভায় ফিরে আসতে পারবো। চলো চলো গোপাল, চলো। তোমাদের রাজসভা থেকে তাড়িয়েছি, এবার তোমাদের রাজ্য থেকে বিদায় করব। বলি তোমার কি হলো? সেই রাজসভা থেকে এসে বসে আছো তো বসেই আছো, ওঠবার নাম গন্ধ নেই। আর কি বলবো বলো গিন্নি, এখন থেকে তো বসেই থাকতে হবে। বসে থাকতে হবে মানে? রাজসভার চাকরিটা চলে গেছে গিন্নি। তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে নাকি? না গো না, মাথা আমার খারাপ হয়নি, যা বলছি সত্যি বলছি। আমার চাকরি নেই গিন্নি, যে কটা জমানো টাকা পয়সা আছে সব মনে হচ্ছে এবার ভেঙে খেতে হবে। দূর দূর দূর, কি যে সংসারে এসে পড়েছি আমার কপাল জানে। আজকে আমাকে এই দিনও দেখতে হলো। কি ব্যাপার মন্ত্রী মশাই, হঠাৎ করে আমাদের সাথে দেখা করতে এসেছেন? তা পথ ভুলে নাকি? আরে না রে না, একটা কাজের কথা বলতেই এসেছি। কাজটা করতে পারলে ভালো বকশিসও পাবি। দেখুন মন্ত্রীমশাই, আগে থেকেই বলে রাখছি, হ্যাঁ, আপনার কাজ যতবার করতে গেছি কিছু না কিছু বিপদে পড়েইছি। এবার সেরকম হলে করতে পারবো না, এ আমি আগে থেকেই বলে দিচ্ছি আপনাকে। আরে না রে না, এমন কিছুই করতে হবে না যাতে তোরা বিপদে পড়িস। হ্যাঁ, তাহলে ঠিক আছে, বলুন কি করতে হবে? গোপাল আর বিজ্ঞানী এই দুজনকে তোদের চোখে চোখে রাখতে হবে। ওরা কি করছে সেটা জানাতে হবে আমাকে। আচ্ছা মন্ত্রী মশাই, কাজ হয়ে যাবে। এবার আমাদের ওই বকশিসটা। আরে বাবা, পাবি পাবি, সময় হলে ঠিক পাবি। যা এখন চটপট কাজে লেগে পড়। ধুর, এইভাবে কাজ করতে ভালো লাগে বল বটা? হ্যাঁ, ঠিক বলেছিস। আগে থেকে কিছু হাতে গরম টাকা পয়সা পেলে না হয় কাজ করে একটা মজা পেতাম। ওরে বটা, গোপাল তো ওই বিজ্ঞানীর বাড়িতেই ঢুকছে রে। আমাদের খাটুনিটা কমে গেল। হ্যাঁ, তা যা বলেছিস। তা ঘটা, তুই চট করে মন্ত্রীমশাইকে ডেকে নিয়ে আয়, আমি ততক্ষণ ঝোপের আড়ালে বসে সব কিছু নজর রাখছি। ঠিক আছে, এই যাব আর এই আসবো। হ্যাঁ।
কি গো বিজ্ঞানী, কি করছো? কি আবার করব বলো গোপাল, আমার যা কাজ, এই একটু একটা পটকা নিয়ে গবেষণা করছি। হ্যাঁ, সে কি গো বিজ্ঞানী? আরে বাবা, অনেকদিন আগে থেকেই এটা বানিয়ে রেখেছি, যদি আমাদের রাজ্যের কোনো বিপদে আপদে কাজে লাগে সেই জন্য। তুমি দেশের জন্য এত ভাবছো, আর এমন ভাগ্যের পরিহাস দেখো, মহারাজ তোমাকেও রাজসভা থেকে বহিষ্কার করলো। ঠিক বলেছ গোপাল, আমি কালকে সকালবেলা গিয়ে মহারাজকে আমার এই যুগান্তকারী পটকা আবিষ্কারের কথা জানাবো, তাহলে মহারাজ নিশ্চয়ই আবার আমাকে রাজসভায় ফিরিয়ে নেবেন। হ্যাঁ, তা নিশ্চয়ই নেবেন, কিন্তু আমার তো কোনো হিল্লে হলো না। এমনিতেই বাজারের আগুন দাম, নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে। এখন চাকরি খুইয়ে আমি কিভাবে সংসার চালাবো বলো তো? শোনো গোপাল, আমাদের রাজ্যের জন্য তোমার অবদান কিছু কম নয়, তাই আমি মহারাজকে বলবো এই পটকা বানানোর জন্য তুমিও সাহায্য করেছো। এটা এমন একটা জিনিস, সেটা ছোট পটকা আর বড় ঝটকা, মহারাজ দেখবেন আর চমকে চমকে উঠবেন। কোনো আগুন লাগবে না, শুধু ছুঁড়ে মারলেই ফাটবে। কই দেখি তোমার পটকা, একটু পরীক্ষা করে দেখি। এই নাও দেখো, তবে ঘরের মধ্যে ছুঁড়ো না কিন্তু। না না, বাইরে ছুঁড়েই পরীক্ষা করব। বাবারে, মরে গেলাম রে। ও মা গো, বাবা গো, বাবা ওরে মা গো, বাবা গো, ওরে কি ভয়ানক! বাঁচাও, বাঁচাও! এ কারা যেন ছুটে পালিয়ে গেল মনে হচ্ছে। এই কে রে? প্রত্যেকবার আপনার সাথে এসে কোনো না কোনো বিপদে পড়েই যাই। ঠিক আছে, ঠিক আছে, তোরা বাড়িতে যা, বাড়িতে যা। এবার গোপাল আর বিজ্ঞানী যা ব্যবস্থা করার আমি করব। যা যা, বাড়িতে যা, বাড়িতে যা। মহারাজ। হে বাবা, হে কি অবস্থা তোমার? আর বলবেন না, সবই গোপালের কীর্তি। তাড়াতাড়ি সৈন্য সামন্ত নিয়ে বিজ্ঞানীর বাড়িতে চলুন, নইলে এর থেকে ভয়ঙ্কর অবস্থা আপনারও হতে চলেছে। কি বলতে চাইছো কি মন্ত্রী? জানেন মহারাজ, আপনি বিজ্ঞানী আর গোপালকে রাজসভা থেকে তাড়িয়ে দিয়েছেন বলে না, গোপাল আর বিজ্ঞানী পরিকল্পনা করে রাজবাড়ি, রাজসভা সব উড়িয়ে দিতে চাইছেন। কি বলছো কি মন্ত্রী? চলো তো, প্রহরী, প্রহরী। বলুন মহারাজ। চলো চলো, এক্ষুনি চলো, তোমাকে আমার সাথে বিজ্ঞানীর বাড়িতে যেতে হবে। যথা আজ্ঞা মহারাজ। তাহলে বিজ্ঞানী, কালকে এই পটকা নিয়ে রাজসভায় যাব। না, রাজসভায় ফিরে আসার স্বাদ আর কোনোদিনও পূর্ণ হবে না গোপাল। তুমি কি ভেবেছো তুমি আর বিজ্ঞানী রাজসভা উড়িয়ে দেবে? হ্যাঁ, সে স্বপ্ন কোনোদিনও পূর্ণ হবে না গোপাল। এ কি মহারাজ, মন্ত্রীমশাই আপনারা এখন? কেন, তোমাদের গোপন পরিকল্পনা ধরে ফেলায় খুব চমকে গেছে মনে হচ্ছে। কি যাতা বলছেন মন্ত্রীমশাই? বিজ্ঞানী তো ভেবেছিল এই ছোট ছোট পটকাগুলি মহারাজকে দেখাবেন, তাহলে আমাদের রাজ্যের সুরক্ষায় অনেক সুবিধে হবে। হ্যাঁ মহারাজ, আজ সকালে মন্ত্রীমশাই বলেছিলেন না যে আমি কিছুই করি না, কিন্তু সেটা একদম ভুল কথা মহারাজ। আমি এই ছোট পটকা আবিষ্কার করেছি, যাতে খুব সহজেই বড় সেনাবাহিনীকে আটকে রাখা সম্ভব। হ্যাঁ, ওসব কথা বলে মহারাজকে বোকা বানাতে পারবে না বিজ্ঞানী। আমি খুব ভালো করে বুঝতে পারছি, গোপাল আর বিজ্ঞানী মিলে অনেক বড় ষড়যন্ত্র করেছো। বিশ্বাস করুন মহারাজ, আমি আপনার নুন খেয়েছি, আমি কোনোদিনও আপনার কোনো সর্বনাশের কথা ভাবতেই পারি না। বিশ্বাস করুন। চুপ! তোমাদের হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে আমার। আজ এক্ষুনি তোমরা পোঁটলা পুঁটলি গুটিয়ে রাজ্য থেকে বেরিয়ে যাও, আর কোনোদিনও যদি রাজ্যে ফিরে আসো তাহলে তোমাদের দুজনকেই আমি শুলে চড়াবো। কথাটা মনে থাকে যেন। হ্যাঁ। ও গোপাল, এবার কি হবে? সবই ভাগ্যের পরিহাস বিজ্ঞানী, ভাগ্যের পরিহাস। যে মহারাজ একদিন আমার গলায় মুক্তোর মালা পরিয়ে দিয়েছিলেন, তিনি আজ আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিচ্ছেন।
সেই গোপাল, এবার তুমি কি করবে? তোমার তো সংসার আছে। দেখি গিন্নিকে আপাতত শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেব, তারপর অন্য রাজ্যে কোনো একটা কাজের বন্দোবস্ত হলে গিন্নিকে আবার ডেকে নেব। ঠিক বলেছ। ঠিক আছে, তুমি তোমার গিন্নিকে জানিয়ে চলো, আমিও আমার পোটলা পুটলি নিয়েই বেরোচ্ছি। হ্যাঁ, আমাদের দুজনকেই যখন রাজ্য ছাড়া হতে হবে তখন চলো দুজনে একসাথেই যাই। আর বেশি পথ নয় বিজ্ঞানী, এই গুহার রাস্তা পেরোলেই আমরা কৃষ্ণনগর রাজ্যের পশ্চিম সীমানা পেরোবো। ও ও, সেই তখন থেকে হেঁটেই চলেছি, পাটা যেন আর চলছে না। একটু কথা বসে বিশ্রাম নিলে হয় না গোপাল? চলো তাহলে ওই গুহার ভিতরেই না হয় রাতটা কাটিয়ে দিই, তারপর কালকে ভোর হতে না হতেই অজানার উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়বো। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। মন্ত্রী, আর শুধুমাত্র এই গুহাটা পেরোতে পারলেই আমরা কৃষ্ণনগরের সীমান্তে প্রবেশ করব। তারপর এই কৃষ্ণনগর রাজ্য হবে আমাদের। আস্তে আস্তে মন্ত্রী, আস্তে, কেউ যেন জানতে না পারে আমরা অতর্কিতে কৃষ্ণনগর আক্রমণ করছি। সর্বনাশ বিজ্ঞানী, এসব কি আমরা নিজের চোখে দেখছি? হ্যাঁ গোপাল, কৃষ্ণনগরের সামনে সমূহ বিপদ, আর বিপদ থেকে রক্ষা পাওয়ার অস্ত্র আছে আমার কাছে। হ্যাঁ সত্যি বিজ্ঞানী? হ্যাঁ গোপাল, তবে এই দেখো তার খেলা। পালাও 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 পালাও, শিগগির পালাও। দেখি সব বোমা ছুটতে কেন? মহারাজ, ভালো কথা বলছি, ফিরে চলুন। আমরা অন্য কোনো সময় আবার কৃষ্ণনগর আক্রমণ করবো খন, এখন কেটে পড়ুন, পালাও। আচ্ছা বিজ্ঞানী, তোমার আবিষ্কারের একটা উড়ন্ত জুতো ছিল না, সেটা সাথে এনেছো? হ্যাঁ এনেছি তো, এই নাও। বিজ্ঞানী, তুমি মহারাজের কাছে চলো, আমিও ওই ব্যাটা দুটোকে তুলে নিয়ে যাচ্ছি। ছাড়ো 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 বলছি, ছাড়ো, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। ওপর থেকে এখন ছেড়ে দিলে না এখানেই ফুটুস দুম হয়ে যাবেন আপনারা, তাই যেখানে ছাড়ার ঠিক সেখানেই ছাড়বো। এখন চুপচাপ আমার সাথে চলুন। গোপাল, এখানে উড়ে উড়ে আপনার অগোচরে এই বর্ধমান রাজা, মন্ত্রী আর সেনাদল সবাই মিলে আমাদের রাজ্য আক্রমণ করে। তখন আমি আর গোপাল মিলে আমার বানানো বোমা দিয়ে ওদের আক্রমণ ঠেকাই। সব সেনারা পালিয়েছে, শুধু এদেরকে ধরে এনেছে গোপাল। হ্যাঁ, আমার মাতৃভূমি বলে কথা, তা রাজ্য যখন বিপদে তখন তাকে না রক্ষা করে কি করে যাই বলুন তো মহারাজ? সব সব হয়েছে ওই মন্ত্রীটার জন্যে। ও বলল ঠিক কায়দা করে গোপাল আর বিজ্ঞানীকে কৃষ্ণনগর রাজ্য থেকে সরিয়ে ফেলবে, আর রাজ্য হাতাবো আমরা। সব পরিকল্পনায় জল ঢেলে দিল। মন্ত্রীর এত বড় সাহস! দেখলেন মহারাজ, আমরা নির্দোষ, শুধু শুধু আমাদের ফাঁসানো হয়েছে। আজ আমি মন্ত্রীকে ছাড়বো না, বেটাকে মেরেই ফেলবো। প্রহরী, তুমি এই বর্ধমান রাজার মন্ত্রীকে বেঁধে রাখো, আর মন্ত্রীকে আজ আমি উচিত শিক্ষা দেব। আর গোপাল, বিজ্ঞানী, তোমরা আমায় ক্ষমা করো। ভুল বুঝে আমি তোমাদেরকে অনেক কথা বলেছি, কিছু মনে করো না যেন। আজকে থেকে তোমরা আবার সসম্মানে রাজসভায় আসবে। তোমাদের এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। সবই মহারাজ বিজ্ঞানীর আবিষ্কার করা ছোট পটকার বড় ঝটকার কামাল। আর এখন আমি মন্ত্রীকে একটা ঝটকা দেব। দাঁড়াও মন্ত্রী, দাঁড়াও বলছি, দাঁড়াবে মন্ত্রী। ভুলে গেছে মন্ত্রী। মহারাজ, ও ঘর যেন একেবারে এক হাঁটু হয়ে আছে।
এদিকে গুঁজে রাখি তো ওদিক থেকে ঠেলে বেরিয়ে আসছে। হ্যাঁ গিন্নি, ওই ঠেলে গুঁজে যখন আর রাখা যাচ্ছে না, তখন যে যেমন আছে তাকে তেমনই থাকতে দাও না। শুধু শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করার কি দরকার গিন্নি? সে আর তুমি কি বুঝবে? ঘর দোর পরিষ্কার করছি যে কেন, সে বোঝার যদি তোমার মুরদ হতো তবে তো আমি পেটে যেতাম। নেই কাজ, তাই ঘর পরিষ্কার করো আজ। কি বললে? আমার কাজ নেই? বলি কার মেয়ে জামাই আসবে শুনি? জামাই এসে যখন দেখবে যে ঘর এক হাঁটু হয়ে রয়েছে, তখন মান সম্মান থাকবে তো তোমার? না না না, তোমার কথাবার্তা কিন্তু আমার খুব সুবিধের ঠেকছে না। দুদিন বাদই জামাই ষষ্ঠী। বলি জামাই ষষ্ঠীর কেনাকাটা কে করবে শুনি? হ্যাঁ 10টা নয়, 5টা নয়, একটা মাত্র জামাই আমাদের, তাকে একটু কাদির করতে হবে না? 10টা 5টার কি দরকার গিন্নি? ওই একটাই তো একেবারে কাঁপিয়ে দিচ্ছে। এই বাদে কথা না বকে কাজের কথাটা শোনো। আমি একেবারে ফর্দ বানিয়ে ফেলছি, তুমি খালি ফর্দ ধরে কেনাকাটা করে হাজির করলেই হবে, বাকিটা আমি সামলে নেব, কেমন? এই নাও। বাকি আর থাকলো কি? ওই ফর্দ তো আমার ট্যাকের একেবারে ফর্দা ফাই করে দেবে। না না না, তুমি যা জ্বালালে গিন্নি, তাতে এক্ষুনি এখান থেকে না পালালে আমার শান্তি নেই। এই আমি পালালাম। মন আমার তাতা থই থই করছে, শুধু হই হই হই, তাতা থই থই। কি গো, আনন্দ যে আর ধরছে না দেখছি, ব্যাপারটা কি? আসছে খবর ওই ওই ওই। ও গিন্নি, তুমি কই কই কই? ও বুঝেছি, এই উঠতি বয়সে জামাই ষষ্ঠী করতে যাবে বলে তোমার যত ফুর্তি, আর তার উপরে নতুন মন্ত্রী বলে কথা, কি তাই তো? আরে সেটা তো আছেই, তার সঙ্গে আরো একটা ব্যাপার আছে। আরে বাবা, আজ শুধু রাজসভায় যেতে যা দেরি, তারপরেই উপহার পাবো ঝুড়ি ঝুড়ি। আচ্ছা, নতুন মন্ত্রী হওয়ার পর থেকে তোমার মাথাটা কি একদম খারাপ হয়ে গেছে? তখন থেকে কি আবোল তাবোল বকবক করছো বলো তো? আবোল তাবোল নয় গিন্নি, মহারাজ বলেছেন আজ তিনি বিশেষ কোনো ঘোষণা করবেন। আর মহারাজের ঘোষণা মানেই তো শুধু গন্ডা গন্ডা পাওনা। হ্যাঁ গো, তুমি ঠিক বলছো। ঠিক মানে? আরে 16 আনার উপরে 18 আনা ঠিক। আমাদের মন্ত্রী মশাইয়ের কাছে আমি আগেই শুনেছি যে উৎসব অনুষ্ঠানে মহারাজ নাকি একেবারে ট্যাঙ্ক ভরে দেন। বেশ, তবে তোমার ওই ট্যাঙ্ক কি করে ভাগ করতে হয় সেই কাজটাই করি আমি। তার মানে? মানে মহারাজের উপহার পেলেই তুমি আমার হাতের বালা, পায়ের নুপুর আর বেশ ভারী দেখে একটা সীতাহার গড়িয়ে দেবে। রে বাবা, এ তো দেখছি বলেও মুশকিল, সব কামাই তো দেখছি বউয়ের নামেই উড়ে যাবে। না না, এখানে হাওয়া গরম না করে যাই, রাজসভায় যাই। ও মহারাজ কি ঘোষণা করেন সেটা শোনার জন্য আমার মনটা কেমন হাঁক পাক করছে। যাচ্ছ যাও, তবে আরো যদি কিছু মনে পড়ে তবে বলবো কিন্তু পরে, তখন কিন্তু না বললে শুনবো না। এই তো আজ দেখছি সবাই একেবারে যথাসময়ে যথাস্থানে এসে বসেছ। শুধু একটাই দুঃখ যে আমার প্রিয় মন্ত্রী এখন আমার সামনে নেই। হায় হায় হায়, মনে হচ্ছে যেন কতদিন দেখিনি তাকে। কি যে হলো তার। আরে দুঃখ কেন পাচ্ছেন মহারাজ? ওই মন্ত্রী নেই তো কি হয়েছে, এই মন্ত্রী তো আছে আপনার প্রিয় ভগবান। তাই তো সবার আগে আমি এসে গেছি মহারাজ, বাকিরা সবাই পরে পরে ধীরে ধীরে আসছে। আসলে আমার মতো সময়ের মূল্য আর কজন দিতে পারে বলুন? এবার আপনি কিছু বলুন মহারাজ, আমরা তো আপনার মুখ থেকে কিছু শুনবো বলেই অধীর আগ্রহে অপেক্ষা করছি। হ্যাঁ হ্যাঁ, সে তো বলবোই, তবে আজ যেন গোপালকে কেমন একটু অন্যমনস্ক দেখছি। ব্যাপার কি গোপাল? হ্যাঁ বলো গোপাল বলো, আমার না পেট খারাপ? না না, এই তেমন কিছু নয়, তবে ওই বাসমতি ডাল থেকে ধুতি, জুতো, শাল, গিন্নি আমার কিছুই বাদ দেয়নি। সে আবার কি? আহা,
সোজা কথায় বলবে তো তোমার হয়েছেটা কি? না না, এখনই তেমন কিছু হয়নি। তবে গিন্নির কথা মতো এই ফর্দ মিলিয়ে জামাইয়ের জন্য কেনাকাটা করতে গেলে অম্বল থেকে বমি, খোস থেকে চুলকানি সব হয়ে যাবে। বাঁচা যাবে, আপদ বিদেয় হবে। না না গোপাল, আমাদের রাজবৈদ্য থাকতে তোমার আবার কিসের চিন্তা? ভয় পেও না, ও ঠিক সময়ই তোমায় দাওয়াই দিয়ে দেবে। দাওয়াই দিয়ে হবে কি? গোপালের তো মনে হচ্ছে মনটাই ভেঙে গেছে। আহা, মনকে চাঙ্গা করার জন্য আমি তো আছি। তা তুমি ঘাবড়াচ্ছ কেন গোপাল? ঘাবড়াচ্ছি কি আর সাধে? ব্যাপার কি? গোপালের জন্য যেন মহারাজের গলা থেকে একেবারে মধু ঝরে পড়ছে। কি হলো মন্ত্রী? তুমি আবার নিজের মনে কি বেবি করছো? না না, মানে বলছিলাম কি, অকাজের কথা তো অনেক হলো, এবারে কাজের কথাটা যদি বলেন আর কি মহারাজ। না মানে আপনার ঘোষণা শোনার জন্য আমরা সবাই উৎসুক। আমিও তো তাই বলছি, শুভস্য শীঘ্র মহারাজ। বেশ বেশ, শোনো তবে, এই ষষ্ঠীতে যার বাড়িতে জামাই আসবে তাকে 50 মোহর দেওয়া হবে আমার তরফ থেকে। গোপাল, এতেই হবে তো নাকি আরো লাগবে কিছু? আপনার দয়ার শরীর মহারাজ, লাগবে কি বলছেন? হয়ে বরং কিছু বেশি হবে। এটা কি হলো মহারাজ? না মানে এটাই ঘোষণা, মানে আর বাকিরা, মানে যারা নিজেরাই জামাই তারা? বাকিরা কাঁচকলা পাবে। ভেবেছিলাম কি না কি, কিন্তু এখন যে দেখি শুধুই ফাঁকি। আমাদের কথা তো মহারাজ কিছুই ভাবলেন না। বলছিলাম কি, তবু একবার ভেবে দেখুন মহারাজ। না মানে যারা ষষ্ঠীতে যাবে তাদের কি হবে মহারাজ? এই যেমন ধরুন আমি। তুমি আবার কোথায় যাবে? তোমার তো এখন হিমালয় যাওয়ার বয়স হয়েছে। এই বয়সে আবার শ্বশুর বাড়ি যাওয়ার অত বায়না কিসের? আপনি না হয় মন্ত্রী মশাইয়ের বায়না মেটান মহারাজ, আমি চললাম তাহলে গিন্নির দেওয়া ফর্দ সামলাতে। জামাই যে কোনো সময় চলে আসবে। এসেছি গিন্নি, আমি ফিরে এসেছি। না ফিরে যাবে কোথায়? তবে আমি যা আনতে বলেছিলাম সেগুলো এনেছো তো? না সেগুলো আনিনি বটে, তবে ভালো একটা খবর এনেছি। তাই নাকি? তোমার ভালো খবরটা কি শুনি? ওই জামাই ষষ্ঠী উপলক্ষে মহারাজ বিশেষ উপহারের ব্যবস্থা করেছে। না সেই দিয়েই মনে হচ্ছে এবারে নমনম করে জামাইকে সামাল দিতে পারবো গিন্নি। তোমার এই নাকে কথা স্বভাবটা জীবনে যাবে না। জামাইয়ের কথা বললেই ওনার কিছুই নেই। আরে বাবা, অল্প কিছু দিয়ে যে তোমার জামাই পুজো হবে তেমনও তো কোনো লক্ষণ নেই। নাকে নাকেরই উপায় কি বলো? বেশ বেশ কাঁদো তবে, কিন্তু তার আগে একটা ভালো খবর তুমিও শুনে রাখো। ও বাবা, তুমিও আবার ভালো খবর শোনাবে? সেও কি সম্ভব? তাহলে শোনো, ষষ্ঠীর দিনে নয়, জামাই 2 দিন আগেই চলে আসছে নিজে, সঙ্গে থেকে তোমায় কেনাকাটায় সাহায্য করবে বলে। বলো কি? এই বললো জামাই আমাদের কথা কত ভাবে। শ্বশুরের একা একা কেনাকাটা করতে অসুবিধে হবে বলে সে 7 তাড়াতাড়ি ছুটে আসছে। ওই বাবা, ছুটছে জামাই, কিন্তু এদিকে যে আমি হাঁপিয়ে মরে যাব। ঢের ঢের জামাই দেখেছি, তবে তোমার জামাইয়ের মতো এমন দেখিনি বাবা। ও মা গো, বলি তুমি শ্বশুর না অসুর? না না না, জামাইয়ের আমার কপালটাই খারাপ। কি গো, রাজসভা থেকে ফিরেই মুখটা রকম বাংলার 5-এর মতো করে বসে আছো কেন? মহারাজ বকেছে না মেরেছে? মহারাজ যা করলেন তা থেকে 2 হাত ধরিয়ে দিলে ভালো করতেন। ও মা, তার মানে আমি যে কত কিছু ভাবলাম যে তুমি নতুন মন্ত্রী হয়েছো, আমার জন্য কত কি আনবে। ও বাবা, এ তো দেখছি সব কিছুই হবে না নাকি? আগে থেকে ওরকম টিরিং বিরিং করে লাফালে এরকমই হয়। লাভের সব গুড় তো গোপাল একাই চেটে দিল। কোথায় ভাবলাম আমি নতুন মন্ত্রী, লাভের গুড়টা আমি খাবো।
তা না। সে কথা ভেবে এখন কপাল চাপড়ালে কি হবে? গোপালের মতো বুদ্ধি যদি তোমার থাকতো তাহলে ঠিক মহারাজের কাছ থেকে আদায় করে আনতে পারতে। বাজে কথা বকো না তো গিন্নি, বাজে কথা বকো না। এই ভগবান যে কি করতে পারে আর কি পারে না তার কোনো আন্দাজই তোমার নেই। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো গিন্নি, তুমি দেখো, ওই মাছের তেলে আমি মাছ ভাজবো। ব্যাপার কি রে ঘন্টা, আমাদের বাড়িতে ডেকে এনে নতুন মন্ত্রী মশাই আমাদের আবার নতুন কি চমক দেবেন? দেবেন না খুলে নেবেন সেটাই তো বুঝতে পারছি না। প্রথম থেকে এরকম খারাপ খারাপ কথা ভাবিস কেন? এই জন্য ঘটাই ঠিক ছিল, তোকে নিয়ে আসাটাই আমার ভুল হয়েছে, বুঝেছিস? আরে বাবা, ভালো কিছু তো হতে পারে নাকি? ভালো হলে তো ভালোই, তবে আমার যা কপাল যে পারে যখন খুশি এসে মন্দিরের ঘন্টার মতো আমায় বাজিয়ে দিয়ে চলে যায়। তাই তোর নাম বুঝি তোর বাবা মা ঘন্টা রেখেছে? নে নে, এখন বেশি কথা না বলে হাসি হাসি মুখ করে মিষ্টি মুখ কর দেখি। কি ঘটা কোথায় রে? এটা আবার কি রে? আসলে বুঝতেই তো পারছেন, জামাই ষষ্ঠীর সময়, তাই ঘটা গেছে শ্বশুর বাড়ি, তাই আমি হয়ে গেলাম একা। তাই ওই একা ভাবটা কাটাবার জন্যই ভাবলাম ঘটার ভাইকেই ধরে নিয়ে যাই। কিন্তু মন্ত্রী মশাই, এও ঘটার মতোই বেশ কাজের ছেলে কিন্তু। কাজ হলেই ভালো। তা ঠিক আছে, এনে তোরা এবার পেট ভরে মিষ্টি খা। খা খা খা, মিষ্টি খা, মিষ্টি খা। এটা কি দেখছি রে ঘন্টা, মন্ত্রী মশাই নিজের হাতে আমাদের জন্য মিষ্টি এনেছেন? আমাদের এরকম জামাই আদর করছেন কেন বলুন তো দেখি? কই গো গিন্নি, গেলে কোথায়? এবার ওই লাঠিটা দাও যেটা তেল মাখিয়ে রোদে রেখে দিয়েছি, সেটা আনো দেখি, তাড়াতাড়ি আনো ও গিন্নি। এই মরেছে, আবার লাঠি কেন? না খেলে কি আপনি আমাদের মেরে খাওয়াবেন নাকি? মুখ বন্ধ করে এবারে কানটা খুলে শোন, একটা কাজ করতে হবে। বুঝে গেছি, সুদটা আগে দিলেন, আসলটা পরে দেবেন। কেন যে মরতে তোর কথা এখানে এলাম। এবারে যে কথাটা বলি শোন। এবার বুঝেছিস কি করতে হবে? কাজ যদি না হয় তবে সুদ আসল সব একসঙ্গে বুঝিয়ে দেব। হ্যাঁ। ও বাবা, সে কখন থেকে হাঁটছি তবু শ্বশুর বাড়ির দেখা নেই। নদীর ঘাটে নেমে বললাম একটা গরুর গাড়ি চাপতে, সে কথা কি কানে নিলে আমার? ভাবলে 2 পয়সা বাঁচাবে, বুঝো ঠেলা এবার নিজেও হাঁটবে আর আমাকেও হাঁটিয়ে মারবে। ও বাবা গো বাবা, তোমার বাপের বাড়ির রাস্তাটা ছিঁড়ি, গাড়িতে চাপলে ছিঁড়ে যাবে পেটের নাড়ি ভুঁড়ি। এই বাজে কথা একদম বলবে না, একদম বলবে না, শুধু বদনাম করা। বদনাম কি আমি সাথে করি? খাতির তো করতে চাই, একটু কিছু খেলেই পেট করে আইট হয়। তবু তো সেই খাতির খেতেই ছুটে আসো। ও মা, আমি বুঝি ছুটি? ছি, লজ্জায় কান কাটি। এমন সোনার টুকরো জামাই তোমার বাবা মা কোথায় পাবে ভাই? মরণ দশা আমার, আসতেও ছাড়বে না আর এদিকে বলতেও ছাড়বে না। আসতে কি আর এমনি হয়? এমন শাসালে শ্বশুর কি ছাড়া যায়? দেখি এইবার কেমন কি আমদানি হয়। আমাদের টোপকে তুই কোথায় যাবি রে? পিট করে তাকিয়ে কোনো লাভ নেই চাঁদ, আমাদের হাত থেকে এবার যে নিস্তার নেই। একি এরা আবার কারা? ঘুমা আমরা বাড়ি কি করে যাব? যেতে আমরা দিচ্ছি, তবে একটা শর্তে। শ্বশুর বাড়ি থেকে যা যা আমদানি হবে সব যেন এক জোড়া হয়, একটা তোর আর একটা আমাদের। হিসেব বুঝে নেব, তাহলে ঠ্যাং ভেঙে দেব। আজ রাতেই আমরা তো শ্বশুর বাড়ি গিয়ে সব কিছু গুনে নিয়ে আসবো। আর এই কথা জানাজানি হলে কিন্তু আর রক্ষে নেই। বেশ, তোমরা যেমন বলছো তাই করব। এখন ছেড়ে দাও লক্ষ্মীটি, পালিয়ে বাঁচি। লক্ষ্মীটি ছেড়ে দাও। এই তো তোমরা এসে গেছো। এসো। কি আনন্দ। না, এবার একটু জিরিয়ে বসি, পথটা তো বড় কম নয়। ও বাবা, এই আসনটায় বাবু হয়ে বসো। বসো। জামাইয়ের আবার আসনে বসার কি দরকার? আসনে তো বসবে শ্বশুর। জামাই আবার মাটির মানুষ, মাটিতেই বসো। মা, কি জ্বালা রে বাবা।
এই যে এই নাও বাবা, অনেকটা পথ এসেছো, এই বাদাম শরবত খেয়ে না হয় একটু তেষ্টা মেটাও। আরে 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 করছো কি বলি জামাই ষষ্ঠীর এখনো দেরি আছে। এখন থেকে জামাইকে এটা সেটা খাওয়ালে জামাইয়ের কি সহ্য হবে বলো? আচ্ছা খুব যদি কিছু হয় তাহলে আমার হোক। কি আমার কিছু হবে না, কি করেছি বললি? এই যে তুমি কি শুরু করেছো বলো তো? শুরু আর করলাম কই গিন্নি, কেনাকাটা তো সব বাকি আছে। চলুন না বাবা, তবে বাজারে যাই। খাওয়া দাওয়া তো আর পালিয়ে যাচ্ছে না, আগে কেনাকাটা, পরে না হয় খাবো এটা সেটা। না না না, জামাইয়ের কথা শুনে কেমন যেন একটা খটকা লাগছে। জামাই যেন বাজার করার জন্য বড্ড আনচান করছে। কি হলো, নিজের মনে কিরকম বিড়বিড় করছো কেন? বলি কি তুমি ছেড়ে যাও না, জামাইকে নিয়ে কেনাকাটা করে এসো। হ্যাঁ, জামাইও যা ছটফট করছে তাতে আমারও যে ঘরে বসে থাকতে মন চাইছে না গো। যাই দেখি মালিকের মতলব খানা কি। গোপালাদু, আমরা আসার আগেই তুমি কি কোথাও চলে যাবে ভাবছো? না না, সেটা হবে না, যেখানেই যাও আমাদের নিয়ে যেতে হবে। আরে দাদুকেও তো বলতে হবে না, দাদু এমনি আমাদের নিয়ে যাবে। আর আমি না নিয়ে গেলে কি তোরা আমায় ছাড়বি? চল চল চল, তাহলে সবাই মিলে দল বেঁধে গিয়ে জামাই ষষ্ঠীর বাজারটা সেরে ফেলি। চল বোধ ঠেলা, এবারে পঙ্গপালও সঙ্গে সঙ্গে যাবে। কি কি কিনতে হবে সেটা মনে আছে তো দাদু? দেখো ভুলে গেলে কিন্তু দিদা খুব খেপে যাবে। তুই কি ভেবেছিস রে, দাদু বাজারে এসে সব ভুলে গেছে? দাদুর সব মনে আছে, সাথে কি দাদুকে সবাই বুদ্ধির রাজা বলে? বাবা, পুচকেগুলোর কি কথা! দাদু কোনটা দিয়ে তাহলে শুরু করবে, জামা কাপড় নাকি দই মিষ্টি? এই তো ঘুরে ঘুরে সবই নেব, পাঞ্জাবি, ধুতি, গলার হার, আতর, মিষ্টি। চল চল চল, ওই আতর দিয়ে শুরু করি চল। তবে আমার যে ছোট্ট একটা আবদার আছে বাবা। জানি তো, অনেকক্ষণ ধরে এই তুমি কেমন আনচান করছো, কিন্তু কিছু বলতে পারছো না। না মানে যেটাই নেবেন সবই দুটো দুটো করে আমার চাই, কেমন? বটে, কিন্তু দুটো করেই কেন বাবা জীবন? না মানে ভালো জিনিস একটা নিতে নেই কিনা তাই। না এবার তো দেখছি সন্দেহটা আরো পাকাপাকি হলো। জামাইয়ের কথা আর কাজে আমি যেন কেমন অন্য একটা গন্ধ পাই। কি গো দাদু, কেনাকাটা বন্ধ করে তুমি আবার কি ভাবতে বসলে? না না, আমি ভাবছি যার জিনিস তারই তো দেখে দেখে কিনে নেওয়া উচিত। ও মা, আপনি কি ভালো! বেশ, তবে আমি ঘুরে ঘুরে দেখি তাহলে। ঠিক আছে দাদু, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা একেবারে গুছিয়ে সব করে ফেলবো। সে তো আমি জানি, তবে তার আগে জামাই যেমনটা বলছে সেটা তো করতে হবে। সব জিনিসটা দুটো করে কিনে দুটো বস্তায় ভাগ করে নিতে হবে। এই তো যখন তার যা কাজ তখন সেটা করতে হবে। কেনাকাটি হয়ে গেলে তো একটা গরুর গাড়িতে মালপত্র চাপিয়ে বাড়ি ফিরে যাবি, তারপরে বাকি কাজ হবে, কেমন? ওই তো একটা টোকা দেওয়ার শব্দ পেলাম, মনে হচ্ছে ওরা এসে পড়েছে। না না, আগে গিয়ে ওদের ভাগিয়ে দিয়ে আসি, আবার কেউ উঠে পড়লে অন্য কেউ হবে। একেবারে আলাদা করে বস্তায় বেঁধে রাখা আছে, একেবারে হাতে হাতে ধরিয়ে দেবো।
কিরে সব একেবারে ঠিকঠাক আছে তো? না হলে কিন্তু অবস্থা বুঝে ব্যবস্থা নেব। আমি নিজে বেছে বেছে সব কিনেছি, গন্ডগোল কিছু হতেই পারে না। আরে এসব কি? এই বস্তায় তো ইট ভরা। এই রে, এ কি আপদ! না না, তবে অন্য বস্তাটা আনি। এটাই কোনো গন্ডগোল নেই, সব মিলিয়ে দেখে নাও। গন্ডগোল আছে কি নেই সেটা তো খুললেই বোঝা যাবে। আরে এটাই তো আবার কাঠ পাথর, এটা তো মহাধরিবাজ। আমাদের সঙ্গে রাত দুপুর মশকরা করা হচ্ছে। ধর ভালো করে ধর, তারপরে গুছিয়ে পেটাবে নাকি। এই মরেছে, কি করে যে কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না। সেটা বোঝানোর জন্য তো আমাদের গোপাল দাদু আছে। হয়তো গোপাল দাদু এসে গেছে, বাকিটা তাহলে দাদুই বলুক, আমরা হাততালি বাজাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে একটু হাতের সুখ করে নি, তারপরে না হয় শুরু করি। ফাটিয়ে দিল। কিন্তু এসব যে কি করে হয়ে গেল সেটাই তো এখনো বুঝতে পারছি না। তোমার হাব ভাব দেখেই বুঝেছিলাম ডাল মে কুছ কালা আছে, আর তাই বাচ্চাদের দিয়ে বস্তা বদল করে রেখেছিলাম ফাঁকটা, বুঝলে? আমি কি করব? ওরাই তো রাস্তায় দাঁড়িয়ে থেকে ভয় দেখিয়েছিল, না হলে যে লাঠি পেটা করবে। আর এখন যে ওরাই মার খেয়ে মরবে। কিন্তু আমার জিনিসপত্র, তার মানে আমার সব জিনিসপত্র ইট কাঠ পাথর হয়ে গেছে। চিন্তা নেই, জিনিসপত্র সব ঠিকঠাকই আছে, সে সব আলাদা জায়গায় সরিয়ে রাখা আছে। এক বস্তা তোমার আর এক বস্তা যথাস্থানে ফেরত চলে যাবে। হ্যাঁ, সন্ধ্যেবেলা বসে বসে তালিকাটা বানালাম বটে, তবে কেমন যেন মনের মতো হলো না। না না না, ওটাকে আবার একটু ঘষা মাজা করতে হবে। কি গো, এই শুনছো? এগো শুনছো? হ্যাঁ হ্যাঁ শুনছি তো। ওর তো এক্ষুনি ওঠো বলছি। হ্যাঁ, এই মরেছে, এই তো শুনলাম, এক্ষুনি উঠিয়ে দেবে। শুধু উঠলে হবে না, লিখতেও হবে। খাবারের নামগুলো টপা টপ না লিখে ঝপা ঝপ আবার ভুলে যাবো। এই নাও ধরো। বাবা, কি ঘুম পাচ্ছে রে বাবা, তুমি বলো গিন্নি, এই রাত দুপুরে ঘুম থেকে যে খুঁচিয়ে তুলে দিলে, এখন কি আর বসে থাকা যায়? যাই মানে যেতেই হবে। ষষ্ঠীতে জামাইকে এমন খাবার খাওয়াবো মুখে লেগে থাকে যাতে। হ্যাঁ, জামাইকে মুখে লাগাতে গিয়ে তো শ্বশুরের মুখ শুকিয়ে যাচ্ছে। এই এই খবরদার নাকে খাবে না, পাশের ঘরে কিন্তু জামাই শুয়ে আছে। তোমার কথাগুলো কানে গেলে না সামলানো যাবে না আমার। সবই আমার কপাল। ওরে বাবা, চোখ দুটো যেন বুঝে আসছে। এই না 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 না, ওটা হবে না, ওটা হবে না। লেখো লেখো, পোলাও, নবরত্ন কোরমা, ছানার কালিয়া, সর্ষে ইলিশ, কষা মাংস। ইস, কি বাদ গেল বলো তো? আছলা বংশ, ইয়ে না মানে ওই আছলা বাঁশ। গিন্নি, তোমার এই ফর্দের ঠেলায় আমার যে ঘুম উড়ে গেল। নিন মহারাজ, সবাই যখন হাজির তখন না হয় সভার কাজ এবার শুরুই করে দিন। তোমার দেখছি বড্ড তাড়াহুড়ো, ব্যাপার কি? হ্যাঁ, পেট গরম হয়েছে নাকি? না মহারাজ, আমি হলাম গিয়ে কাজের মানুষ, তার উপর আবার মাত্র কিছুদিনের জন্য মন্ত্রী হয়েছি, তাই কাজ তো দেখাতেই হবে। কারণ আমাদের মন্ত্রী মশাই যখন সুস্থ হয়ে ফিরবেন তখন তো এই ভগবান আর মন্ত্রী থাকবে না। না দেখো, যখন যা হবে তখন সেটা দেখা যাবে। এখন তোমাকে যে কাজ করার জন্য এখানে নিযুক্ত করা হয়েছে, তুমি শুধু সেটাই মন দিয়ে করো, ব্যাস। সত্যি মন্ত্রী মশাইকে যত দেখি ততই অবাক হয়ে যাই। দিন রাত শুধু কাজ কাজ আর কাজ, কাজ ছাড়া কিচ্ছুটি বোঝেন না মানুষটা। একদম ঠিক। আমাদের মন্ত্রী মশাই সুস্থ হয়ে যখন
আবার ফিরবেন, তখন ভগবানের এই দায়িত্ব নিয়ে মন্ত্রী পদ সামলানো দেখে তিনিও খুব খুশি হবেন। শাস্ত্রে বলা আছে কর্মই ধর্ম। মন্ত্রী মশাই প্রকৃতই ধার্মিক মানুষ। মন্ত্রী মশাইয়ের কত সুনাম, যেমন ফলের রাজা আম। ভালো ভালো, সবই তো বেশ ভালো, কিন্তু ওদিকে গোপালের কি হয়েছে বলো তো? গোপাল যে দেখি ধুলছে। না 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 না, নিজের মনেই যেন কিছু বলছে। এই গোপাল, কি হয়েছে বলো তো তোমার? না মানে কি হয়েছে মহারাজ? সেটা তো মহারাজ তোমাকে জিজ্ঞাসা করবেন। কাজের সময় বসে বসে ঢুলছো? এটা কি মামা বাড়ি না তোমার ঘরের বৈঠকখানা? না না গোপাল, তুমি কি কোনো সমস্যায় পড়েছো নাকি? হ্যাঁ, সমস্যা বলে সমস্যা? ষষ্ঠীতে জামাইকে কি খাওয়াতে হবে সেগুলো গিন্নি সারা রাত ধরে এতবার করে পাখি পোড়া পড়িয়েছে যে হঠাৎ হঠাৎ মনে পড়ে যাচ্ছে। বোঝো কাণ্ড, কোথাকার কথা কোথায় এসে আওড়াচ্ছে। তবে গোপালের এখন যে অবস্থা, তাতে ওর পক্ষে কদিন রাজসভায় আসাটা ঠিক হবে না। গোপাল, তুমি বরং ষষ্ঠী মিটে গেলি একেবারে এসো। যেমন বলবেন মহারাজ, তবে সব মিটে গেলেও আমি আসবার মতো অবস্থায় থাকবো কিনা কে জানে। জব বাবা, গোপাল তো ঘুমিয়ে ঘুমিয়েই 3 দিনের ছুটি গড়িয়ে দিল। একেই বলে কপাল। কোনো মানে আছে? এইভাবে চললে তো সবার কাজ দুদিনে চৌপাট হয়ে যাবে, রাজ্য একেবারে রসাতলে যাবে। কি হলো কি? নিজের মনে তখন থেকে কি বিড়বিড় করছো বলো তো? আর বলবো, মহারাজ গোপালকে এত ভালোবাসেন যে ওর কোনো কষ্টই দেখতে পারেন না। জানি না বাবা, এতদিন ধরে মন্ত্রী মশাই কিভাবে এই গোপালকে সামলাচ্ছেন। বলতে হবে মন্ত্রী মশাইয়ের এলেম আছে। আরে বাবা, কিছু কথা পেটে আর কিছু কথা মুখে থাকলে পুরোটা বুঝবো কি করে? বোঝাবুঝির আর কি আছে? গোপালের জন্য যেন মহারাজের দরদ একেবারে উথলে উঠছে। সে কুমড়ো পটাশ রাজসভায় বসে জামাইকে কি খাওয়াবে সেসব কথা ভেবে ঢুলছে, আর মহারাজ তাকে সঙ্গে সঙ্গে ছুটি দিয়ে দিচ্ছেন। বোঝো ঠেলা। তাহলে দেখো, এরকম কপাল আর কজনের হয়? তার সঙ্গে গোপালের জামাইয়ের কপালটাও দেখো, সেও জামাইকে কত ভালোবাসে। আমার সঙ্গে থেকে থেকে তো দেখছি গিন্নি তোমার মাথাও বনবন করে ঘুরছে। ব্যাপারটা আমার মাথাতেও ছিল, তবে তুমি যখন মনে করিয়ে দিলে তখন এই ব্যাপারটাকেই কাজে লাগাতে হবে। কার মাথা কোথায় ঘুরছে আর কোনখানেই বা কাজে লাগবে? আমি তো এবার সত্যি সত্যি কিছু বুঝতে পারছি না গো। সবই যদি তুমি বুঝবে গিন্নি, তবে এই ভগবান বসে বসে মুড়ি ভাজবে। এবারটা দেখবে একেবারে বড় দাও মারবো। কত রঙ্গই তো দেখাও, বেশ, তবে এটাও না হয় দেখবো। জামাইয়ের জন্য গোপালের এই ভালোবাসাকে কাজে লাগিয়েই আমি কাজের কাজটা করব। আজ বাদে কাল জামাই ষষ্ঠী, আর আমাদের দেখো হাতের উপরে হাত রেখে বসে আছি। দূর কি আর করবি বল, আমরা না কারু জামাই, তাই আমাদের নেই কোনো কামাই। আর ওদিকে আমার দাদা কি সুন্দর ষষ্ঠীকে বেড়াচ্ছে। কিন্তু এইভাবে বসে থাকতে কি ভালো লাগে? খারাপ লাগলেই বা কি করবি বল? তার চেয়ে বরং কি করে রোজগার হবে সেই কথাটা ভাব। রে মানে জোর, বসে বসে কি গুজগুজ ফুসফুস করছিস? আর কি করব, মশা মারছি আর কপাল চাপড়াচ্ছি। কামাইয়ের কোনো গল্প নেই, শুধু বসে বসে বগল বাজাচ্ছি। আর আমি যদি তোদের কামাইয়ের ব্যবস্থা করে দিই তাহলে আর কি, যেমন আপনার কথা তেমনই আমাদের কাজ। মুখে মুখে তো খুব কথা বলতে শিখেছিস, এখন মুখটা বন্ধ করে কানটা খুলে শোন। কামাই যদি করতেই হয় তবে জামাই আদরের গল্প তো তোদের শুনতেই হবে, না হলে তোরা জামাইকে আদর করবি কি করে বল? এই মরেছে, কামাই করার জন্য জামাইকে আদর করতে জানতে হবে নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না, মন্ত্রী মশাইয়ের মতলবটা কি? আয় শোন, তাহলে তোদের পুরোটা বুঝিয়ে বলি। আয় আয় শোন।
গেলে কোথায়? বলি হলোটা কি? হ্যাঁ, ঘরে ঢুকতে না ঢুকতে চেঁচিয়ে একেবারে হট করে দিলে যে, হ্যাঁ, যেন একেবারে যুদ্ধ জয় করে ফেললে। হ্যাঁ, বোঝো ঠেলা, এর মধ্যে আবার যুদ্ধ এলো কোথা থেকে? আমাদের দেখে দিদা ভাবলো বোধহয় তুমি একেবারে সৈন্যদল নিয়েই ফিরলে। এতে আর ভুল কি আছে? আমরা তো দাদুর সৈন্যই। ঠিক বলেছিস, আপদে বিপদে সবসময় দাদুর সঙ্গে সঙ্গে আছি। বাহ, তোরা তো বেশ গুছিয়ে কথা বলতে শিখেছিস। শিখবে না কেন? কে শেখাচ্ছে দেখতে হবে তো। হ্যাঁ, শেখাশেখি ছেড়ে বাবাকে কেনাকাটি করে আনলেন সেটাই দেখি বরং। ও বাবারে বাবারে বাবা, বাবার ধরলে যেন উপচে পড়ছে। জামাই বাবাজিও যেন একেবারে অধৈর্য হয়ে পড়েছে। আপনি যখন কষ্ট করে এনেছেন তখন আমিও না হয় একটু কষ্ট করেই দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, দেখো বাবা, তুমি দেখবে চাখবে, যা ইচ্ছে চায় তাই করবে, তোমার জন্যই তো আনা। ও মা, সঙ্গে আমার জাম আর লিচু আছে। ও বাবারে বাবারে বাবা, আচ্ছা ওটা কি তালশাঁস? উড়ি বাবা, আমার আবার দুরকম কলাও আছে। দেখ দেখ, ফলগুলো দেখে জামাই দাদার জিভ থেকে যেন টপ টপ করে জল পড়ছে। দেখার আবার কি আছে? জামাই দাদা তো সব সময় শুধু খাই খাই করছে। ঠিক বলেছিস, যেন পারলে এখনই খেয়ে নেয়। না, ফল মিষ্টি দেখি এই জামাইয়ের যে নোলা, তাতে মাছ মাংস পাতে পড়লে যে কি করবে কি জানি। যাই বলো আর তাই বলো দাদু, জামাই দাদার কিন্তু দারুণ লোভ। আর লোভেরই কিন্তু পাপ। পাপ করলে তার ফল কিন্তু ভালো হয় না। ভালো বলেছিস তো তোরা। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। এই চালেই জামাইকে মাফ করবো তাহলে। কি গো গিন্নি, মনে হচ্ছে জামাই বাবাজির জন্য জোর রান্না বান্না চলছে। চোখে দেখতে পাচ্ছ না, নাকি নাকি গন্ধ পাচ্ছ না? হ্যাঁ, দেখে দেখে আর গন্ধ শুকে শুকেই তো চলে এলাম গিন্নি। এসে যখন পড়েইছ তখন আর কথায় কথা বাড়িয়ে আমার কাজে 12:30 বাজিয়ে দিও না গো। কাজ আর কি, ওই তো বসে বসে খুন্তি নাড়ি। এই এই এই, বড় বড় বুকুনি না ঝেড়ে তাই নেড়ে দেখাও না দেখি। শুধু খুন্তি নাড়লেই যদি রান্নায় স্বাদ আসতো, তাহলে তেলি তেলি কতজনেই না বাবুর্চি হয়ে যেত গো। সে তো নিশ্চয়ই, সে তো নিশ্চয়ই। কত যত্ন করে তুমি রাখছ জামাইয়ের জন্য। যাক, ব্যাপারটা তাহলে তুমি বুঝেছো এতক্ষণে। না না, এটা বোঝার এমন কি ব্যাপার বলো গিন্নি। মানে একটা ব্যাপার বুঝতে যে আমার একটু অসুবিধে হচ্ছে গিন্নি। সে কি, তুমি হলে গিয়ে এই বুদ্ধির রাজা, তোমারও অসুবিধে হয় তাহলে? না মানে বলছিলাম কি, ওই যত যত্ন কি সব শাশুড়ি করবে? শ্বশুর কি কোনো সুযোগ পাবে না গিন্নি? বলো কি, বলি আজ সূর্য পশ্চিম দিকে উঠেছিল নাকি? আজকে তো তেমন কাপড় করে দেখা হয়নি গিন্নি, তবে কাল একেবারে তককে তককে থাকবে। হ্যাঁ, দেখে ঠিক বলে দেবো। হ্যাঁ, এই দেখো বাবু, তোমার মতো অত কথার মারপ্যাচ বুঝছি না। কি বলতে এসেছো সেটা বলো দেখি। না মানে বলছিলাম কি, জামাই আদর আমিও তো করতে পারি যদি সুযোগ পাই। বেশ তো বেশ তো, তবে আজকে করে দেখাও। হ্যাঁ, সেটাই তো আমি চাইছিলাম গিন্নি। তা বাবা জীবন, শরীর গতিক সব ভালো আছে তো? এই তো রসে বসে বেশ ভালোই আছে, আর এখানকার জল হাওয়াও তো বেশ খাসা। হ্যাঁ হ্যাঁ, তার উপর এমন চাকিয়ে বসেছ যে শরীর খারাপ হওয়ার কোনো লক্ষণও নেই। আচ্ছা, আপনি তখন থেকে আমার শরীর নিয়ে কেন পড়লেন বলুন তো? বারবার শরীর শরীর করলে আমার গাছটা না কেমন গুলিয়ে গুলিয়ে ওঠে।
আরে বাবা, শরীর স্বাস্থ্যের কথা আগাম জানা না থাকলে তুমি এইসব ফল মিষ্টি চাকবে কি করে? উমা, আপনি বুঝছি এই সমস্ত ফল মিষ্টি চেখে দেখতে বলছেন আমাকে? চেখে না দেখে শুধু চোখে দেখেই কি মন ধরবে তোমার? তাই যদি হয় তবে আমি জোর করব না, কিন্তু ওই কৃষ্ণনগরের আম, কলা, রসমালাই এইসব জিনিস তো যখন পাই তখনই খাই। সে কি কথা, আমি কি খাবো না বলেছি? আমিও তো মনে মনে সেই কখন থেকে খাই 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 করছি। মুখ থাকতে মন কেন? না মানে ওই হাত থাকতে চুপ করে বসে থাকা কেন বাবা জীবন? না না, শুরু করে দাও, শুরু করে দাও। অপূর্ব স্বাদে গন্ধে একেবারে এক ঘর। না না, থামলে চলবে না, চালাও চালাও, মোটা মোটা আম গোটা গোটা খেতে হবে, আর তারপরে কলা, কাঁঠালি থেকে মর্তমান বা ডান দু হাতেই চালাতে হবে। আপনি কিচ্ছু ভাববেন না বাবা, কোনোটাই আমি ছাড়বো না। তবে এসব খাওয়ার পরে তোমার পেটে কি আর জায়গা থাকবে? না হলে যে আসল জিনিসটাই চাখা বাকি থেকে যাবে বাবা জীবন। বলেন কি বাবা, এর পরেও বাকি থাকবে চাখা? সেটা কি গো? কেন, তোমার শাশুড়ির হাতের এই আমচুর আচার, এটা না চাখলে যে তোমার শ্বশুর বাড়ি আসাই বেকার। খাবো তো, নিশ্চয়ই খাবো, না খেয়ে কোথাও যাবো না আমি। ওহ বাবারে বাবারে বাবা, পেটটা করে আই ঢাই, শুয়ে বসে সুখ নয়। উফ, কোথাতে যাই, এদিক ওদিক একটু হেঁটে আসি ভাই। আজ রাতটা না হয় হাঁটাহাঁটি করেই চালিয়ে দাও, তারপর আম, কলা, মালাই আর আচার সবার অত্যাচার সেসব না হয় যথা সময়ে হবে। দোষ, মন্ত্রী মশাই তো বলেই খালাস, কিন্তু এখন রাস্তায় রাস্তায় ঘুরে তাকে কোথায় খুঁজি? হ্যাঁ, গোপালের জামাইকে জোর করে আটক করা সে কি মুখের কথা নাকি? ওরে বাবা, পেটটা যে এখনো করে আই ঢাই, মনে হচ্ছে যে দিকে দু চোখ যায় চলে যায়। ঘন্টা, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? কোনো ভুল নেই, ওটাই গোপালের জামাই, দেখলেই চিনতে পারি ও জিনিসটা। এই না হলে কপাল, খাটনি কম কাজ বেশি। শিকাদিনীতেই হেঁটে হেঁটে এসে ধরা দিল। অফ, এমন কপাল যে কোথায় রাখি? তোমরা কারা ভাই? আমি একটু রাস্তা দাও, আমি যাই। যাওয়ার আর কোনো উপায় নেই দাদা, তোমাকে ধরার জন্য আমাদের ফাঁদ যে পাতা। ওরে বাবারে বাবারে, আমাকে ধরে বেঁধে শেষ করে ফেললো রে। ওরে বাঁচা রে, কেউ আসবে না বাঁচাতে, তুই যত জোরেই চেঁচা রে। জামাই আদর কাকে বলে এবার সেটাই দেখাবো। আগে একবার নিয়ে যাই আমার ডেরায়, ধরে বেঁধে, আর তারপর তো বাকি কাজ মন্ত্রী মশাই করবেন। ওরে কে কোথায় আছিস রে? আমারে কি হলো রে? আরে আরে আরে, সাত সকালে তুমি এরকম মরা কান্না জুড়লে কেন? কি হয়েছে কি? আমার অমর সোনার টুকরো জামাইটা কাল রাত থেকে বাড়ি ফেরেনি। ওরে আমার 7 রাজার ধন এক মানিক কোথায় হারিয়ে গেল রে? জামাই হারিয়ে গেছে? তাই আবার হয় নাকি? তাই তো হয়েছে, মেয়ে আমার কেঁদে কেঁদে মূর্ছা গেছে। ওগো, আজ ষষ্ঠীর দিনে আমি কার কপালে ফোঁটা দেব গো? দাঁড়াও 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 দাঁড়াও, ব্যাপারটা কি হলো আমাকে একটু ভাবতে দাও তো। জামাই যে হারিয়ে গেল সেটা তুমি এক্ষুনি বুঝছো কি করে? হারায়নি গো দাদু, জামাই দাদা হারায়নি, ব্যাপারটা তো আরো গন্ডগোলের। জামাই দাদাকে কেউ বা কারা ধরে রেখেছে। ওরে ওরে, এসব কি অলক্ষণে কথা রে? ওগো ওগো, শুনছো? ওরে কি বলছে শুনছো? হ্যাঁ, বলিস কি? কিন্তু তোরা জানলে কি করে? আমরা যেখানে খেলছিলাম সেখানে কারা যেন এই কাগজের টুকরোটা ফেলে দিয়ে পালিয়ে গেছে। কই দেখি দেখি। আরে আরে, এই তো জামাইয়ের জন্য মুক্তিপণ চেয়ে পাঠানো হয়েছে। বেশ, তা ভালো। এসব দেখলেও তোমার ভালো লাগছে? হ্যাঁ লাগছে, কারণ যা হয়েছে ভালো হয়েছে।
আর যা হবে তাও ভালোই হবে। তার মানে তুমি জামাই দাদাকে ছাড়াতে যাবে? এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? এমন বোকার মতো কথা বলিস না তুই। না না না, আমি কোথাও যাব না, আমি এখানেই গ্যাট হয়ে বসে থাকি। শুনলি তোদের দাদুর কথা? ওগো তুমি কিপটে। আমার মনে হচ্ছে দাদু নিশ্চয়ই কোনো পরিকল্পনা করেছে। যারা জামাই দাদাকে ধরেছে তারা ডালে ডালে গেলে দাদু যায় পাতায় পাতায়। একটু ধৈর্য ধরো সবাই, আমি বলছি ঘরের জামাই ঠিক ঘরে ফিরে আসবে, মিলিয়ে নিও আমার কথা। কিরে জামাই আদরে কোনো কমতি হচ্ছে না তো? আরে যে মানিক আমার, যখন যা চাই বলবে। তুমি তো এখন আমার সোনার ডিম পাড়া হাঁস। হাস না চাই, আমাকে এমন ভাবে আটকে রেখেছে, কি দুষ্টু রে ভাই। আজকে কি আর রেখেছি সাধে? তোমার শ্বশুর মুক্তিপণ পাঠালেই তুমি ছাড়া পাবে। তার আগে তুমি এখানেই খাবে দাবে আর ফুর্তি করবে। কি কেমন? খাওয়া দাওয়ার কথা আর বলবেন না মন্ত্রী মশাই। যা খেয়েছে তাই তো আর ধরে রাখতে পারছে না। তার মানে? তার মানে নেই, কথায় কথায় খালি ছুটে যাচ্ছে। সকাল থেকে শুধু কুলকুল আর কুলকুল। ওরে বাবারে বাবারে, আমার পেটটা মোচড় দিচ্ছে। আমি বড় বাইরে যাব, আমি বড় বাইরে যাব। এই না আমি আর আটকাতে পারছি না, আমি গেলাম রে। ওরে বাবা, 7 বার, 10 বার, 13 বার। এই না না না, কত হলো 15? এই যে গুলি গেল, সব গুলি গেল। আমার এবার কাপড়ই হয়ে গেল। এ মা, কি হবে এবার? ছিছি, লজ্জা লজ্জা। কি দুর্গন্ধ! জামাই তো দেখছি করে কাপড়ে চোপড়ে করে ফেলেছে। না না না, এরকম হেগো জামাইকে আটকে রেখে কোনো লাভ নেই। ছেড়ে দে ওকে, ছেড়ে দে। ও যেদিকে দু চোখ চায় চলে যাক, ওর চলে যাক। ওই বাবারে বাবা, পেটকে যেন অন্নপ্রাশনের ভাত উঠে। খুব তো বললে জামাই ফিরে আসবে, কোথায় সে তো এখনো ফিরলো না। বলি আর কতক্ষণ ওরকম গ্যাট হয়ে বসে টুকটুকি বাজাবে? আসবে আসবে গিন্নি, সময় হলেই ঠিক আসবে। অত ঘাবড়াচ্ছ কেন? এই তো জামাই ফিরে এসেছে। কিন্তু এ মা, কি অবস্থা? ইস, কি গন্ধ রে! ইস, পেটের অবস্থা খারাপ। সকাল থেকে খালি যাচ্ছি আর আসছি, আসছি আর যাচ্ছি। তাই তো মন্ত্রী মশাই ছেড়ে দিল। ও আবার বড় বাইরে যাবো, পেটটা মোচড় দিচ্ছে। এই আমি যাবো আর আসবো। মানে মন্ত্রী মশাই ওকে ধরে রেখেছিল? কিন্তু সেটাই বা পারলো কোথায় গিন্নি? ঘরের ছেলে তো সেই ঘরেই ফিরে এলো। সে না হয় ফিরল, কিন্তু এই অবস্থায় আমি এবার কি করে জামাই আদর করবো? কেন, কাঁচকলার থানকুনি পাতার ঝোল যা জামাইয়ের পেটে সইবে তাই তো দেবে গিন্নি। বেশ, তবে তাই হবে। সাথে কি বলে, লোভে পাপ আর পাপে পেট খারাপ। আম কলা আচারে মাখামাখি তো হতেই হবে। গোপাল দাদু, তুমি কি জানতে যে জামাই দাদা এরকম অবস্থায় হবে? আর সেই পেট খারাপ নিয়ে জামাই দাদা আবার সুরসুর করে ফিরে আসবে? আরে বাবা, জানতো বলেই তো জামাই দাদাকে ধরে রেখেছে, জেনেও দাদু কোনো চিন্তা করেনি। অমন হেগো জামাইকে কে ধরে রাখবে? সত্যি দাদু, তোমার বুদ্ধি আছে বটে। বুদ্ধির প্যাচ তো আসলে অন্য জায়গা। এদিকে জামাইয়ের পেট খারাপ হলো, আর ওদিকে আমার মাছ মাংস চর্বচস্যের খরচও বেঁচে গেল। রাজজ্যোতিষী, আগে মহারাজ, আমাদের এখন সময় কেমন যাবে সে বিষয়ে কিছু বলো। মহারাজ, এখন আপনার সময় খুব ভালো যাবে। কোনো বিদেশি শত্রু আক্রমণ করবে না। নবাবও এখন কোনো কারণে আপনার ওপর বিরক্ত হবেন না। যাই হোক, আপাতত তাহলে কোনো চিন্তা নেই, তাই তো? রাজ্যের সবাই নিশ্চয়ই সুখে শান্তিতেই থাকবে, কি বলেন মন্ত্রী মশাই? হ্যাঁ,
কি আর বলি মহারাজ, সত্যি কথা বলতে আমাদের রাজ্যের প্রজারা, মানে বিশেষ করে চাষি, ধোপা, জেলে, এরা একেবারেই সুখে নেই মহারাজ। এরা খুব কষ্টে আছে। ছি গোপাল, ছি, প্রজারা কষ্টে আছে জেনে তুমি হাসছো? আগে না মন্ত্রী মশাই, প্রজাদের কষ্টে আমি সব সময় দুঃখিত হই, তবে আপনার মুখে এইরকম কথা তো আগে শুনিনি। তোমার কানে যে সব ঢোকে না সে আমি জানি, আমার মনে হয় তোমার মাথাতেও বোধহয় সব ঢোকে না, তাই না? যাই হোক মন্ত্রী, তুমি বলো। মহারাজ, রাজ্যের প্রজারা বড় কষ্টে আছে, তাই আমার মন আজ বড় কাঁদছে মহারাজ, বড় কাঁদছে। মন্ত্রী মশাইয়ের দুঃখ দেখে আমারও প্রাণ কিরকম কেঁদে উঠছে মহারাজ। কান্না আর দুঃখ বড় সংক্রামক মহারাজ। এই দেখুন না, আমার গিন্নি সব সময় মনের দুঃখে বিলাপ করে, আমারও খুব ভয়। উফ, তোমার এই বাজে টিপ্পনি আমার সহ্যের বাইরে। মহারাজের জয় হোক। বলো প্রহরী। মহারাজ, 3 জন প্রজা আপনার সাথে দেখা করতে এসেছে। কি কারণে? জিজ্ঞাসা করাতে বললো ওদের দুঃখ দুর্দশার কথা আপনাকে জানাতে চায়। আচ্ছা বেশ, তাদের রাজসভাতে পাঠিয়ে দাও, আমি নিজের কানেই শুনি তাদের দুঃখের কথা। সামনে এসে দাঁড়াও সবাই। প্রণাম মহারাজ। বলো তোমাদের কি সমস্যা হয়েছে, এক এক করে বলো, আমি সবার কথাই শুনবো। মহারাজা, আমি হারান, চাষ করি, খেতে আমি সারাদিন কাজ করি, কিন্তু মহারাজ আমাদের জীবন চালাবার জন্য যেটুকু উপার্জন দরকার সেটুকুও তো হয় না। বটে। আরো যদি কিছু অর্থ থাকতো তবে মহাজনের কাছ থেকে আর ধার করতে হয় না, জীবনে একটু হলেও তো শান্তি পাই মহারাজ। মহারাজ, মহারাজ আপনার কাছে আশা, যদি কিছু অর্থ দিয়ে আমাকে সাহায্য করেন তবে বড় ভালো হয়। কি বলো মন্ত্রী? মহারাজ, এ বড়ই দুঃখে আছে, এইটুকু বুঝতে পারছি, তবে তুমি যে সারাদিন খেতে থাকো তাতেও ফসল পুরো ভরে না। আগে না মন্ত্রী মশাই। কি জানি, আমার মনে হয় তোমার আরো কিছু ভালো খাওয়া দরকার, তবে তুমি আরো ভালো করে চাষ করতে পারবে। আমার কাছে এগুলো হচ্ছে বাঁহাতের খেল, কোনো ব্যাপারই না। তোমার কথা বলো। মহারাজ, আমি সুবল, আমি জেলে মাছ ধরি। তা তোমার আসার কারণ? মহারাজ, আমরা 3 জনে একই কারণে এসেছি। মাছ ধরে বিক্রি করে সেই পরিমাণ অর্থ উপার্জন হচ্ছে না মহারাজ, বড় ঘাটতি হয়ে যাচ্ছে। মহারাজ, আমি মনু, আমি একজন ধোপা। মানুষের পোশাক পরিষ্কার করে গাধার পিঠে চাপিয়ে সবাইকে দিয়ে দিই, কিন্তু আমার যা আয় হচ্ছে এখন তাতে আমি গাধাকেও দানা পানি খাওয়ানোর খরচ করতে পারছি না মহারাজ। বেশ, তোমাদের কথা আমি শুনলাম, আমাদের সবারই কিছু অর্থ হলে সুবিধে হয় সেটাও বুঝতে পারছি, আমাকে বরং একদিন ভাববার সময় দাও। এই মাছ ধরা এককালে কত ধরেছি, কোনো ব্যাপারই না। এও মনে হচ্ছে মন্ত্রী মশাই আপনার বাম হাতের খেল। নিশ্চয়, এই যে ধোপা, ওর কাজটা একেবারেই সহজ, কোনো ব্যাপার নাকি এগুলো। তাহলে তুমি কি বলতে চাও মন্ত্রী? দেখুন মহারাজ, দেখুন, আমার মনে হয় অর্থের অভাবে এরা ঠিক মতো খেতে পাচ্ছে না, তাই এই সহজ কাজগুলো করে উঠতে পারছে না। বেশ, তোমরা এখন যাও। আজ্ঞে মহারাজ। মহারাজের জয় হোক। যাও যাও যাও, তোমরা যাও, আর চিন্তা করো না, কেমন? মহারাজকে যখন বলেছো তখন মহারাজ নিশ্চয়ই কিছু ভাববে তোমাদের জন্য। যাও। তবে বড় খটকা লাগছে মনে। কিরকম কিরকম? মহারাজ, মন্ত্রী মশাইয়ের প্রজাদের দুঃখে মন কেঁদে উঠল, আর অমনি প্রজারা তাদের দুঃখ অর্থ কষ্টের কথা মহারাজকে বলতে চলে এলো। এটাই আমার কেমন যেন লাগছে মহারাজ। তোমার বিষ দৃষ্টি বন্ধ করো গোপাল, আমি মানুষের মন পড়তে পারি, হৃদয় দিয়ে তাদের অনুভব করতে পারি। তাই বুঝি? দেখুন মহারাজ, আমি রাজ্যের প্রজাদের কাজকর্ম কষ্ট সব লক্ষ্য রাখি। মহারাজ, আপনি রাজা হয়ে যেটা বুঝতে পারেন না সেটা আমি মন্ত্রী হয়ে ঠিক বুঝতে পারি। বেশ মন্ত্রী, বেশ, হয়তো ঠিক বলেছে, আর আমি রাজা হয়তো সব বুঝতে পারি না। সত্যি তো, এরা তো এলো, আর আমি তো এদের দুঃখ দুর্দশার কথা জানতামও না। মহারাজ, যদি অনুমতি দেন তবে একটি দুটি বাক্য বলতে পারি। বেশ, অনুমতি দিলাম। চিন্তা নেই, চিন্তা নেই, আছে রাজার এক মহান হৃদয়। কষ্ট নেই, কষ্ট নেই, প্রজার ওপর রাজা
বড়ই সদয়। বেশ ভালো বললে তো সভাকবি। আজকে রাজসভা এখানে শেষ হোক। আমি এই চাষি ধোপার জেলের বিষয়ে যা করণীয় সেটা কাল রাজসভাতেই বলবো। ওহো, ভোর হয়ে গেল। এই সময় মহারাজ বাগানে ভ্রমণ করতে আসবেন, এক্ষুনি যাই। কি হলো বলি, উঠে বললে যে? আমাকে এক্ষুনি রাজবাড়ি যেতে হবে, বুঝলে? মরণ, কিসের এত কাজ শুনি? যাই গো গিন্নি, যেতে হবে। মহারাজের সাথে জরুরি সলা পরামর্শ আছে। আমি এখন উঠে ভাত চাপাতে পারবো না। হ্যাঁ, তোমাকে এখন কিচ্ছুটি করতে হবে না গিন্নি। আমি আবার বাড়ি আসবো, তারপর আবার রাজসভায় যাব। বলি, হাটে বাজারে যাওয়ার সময় পাবে নাকি সেটাও এখন আমাকে করতে হবে? আহ গিন্নি, তুমি ঘুমাও তো, আমি আসি। হাটে যাবোক্ষণ, পরে দেখা যাবে। তাহলে তুমি এখন যাও গে। আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিলে বাবা। বলি, কখন তোমার পাকা ঘুম হয় শুনি? সকাল বেলায় বুঝি? কথা বলো না তো বাবু, কি কাজ নিয়ে যাচ্ছ যাও, আমাকে এখন ঘুমোতে দাও বাবা। হ্যাঁ হ্যাঁ, ঘুমাও ঘুমাও। কে ডাকছে তোমাকে? রাতে যেভাবে নাক ডাকিয়ে ঘুমাও, কুম্ভকর্ণ অব্দি লজ্জা পেয়ে যেত। প্রণাম মহারাজ। এসো গোপাল, এসো। আমার মন বলছিল তুমি আসবে। কাল থেকে আমি চিন্তাই করে চলেছি, কি জানি আজকের দিন আমার আবার কেমন যায়। মহারাজ, আপনি নিদ্রা ভঙ্গ করে এই বাগানে চলে এসেছেন তো? হ্যাঁ, আমি তো সেটাই করি। তার মানে আপনি নিদ্রা ভঙ্গ করার পর আর কারো মুখ দেখেননি? একদম ঠিক। মহারাজ, আপনি তাহলে আমার মুখটাই প্রথম দেখলেন। ঠিক ঠিক। তাহলে আপনার দিন আজ খুব ভালো যাবে মহারাজ। ঠিক বলেছো গোপাল। তা তুমি কার মুখ দেখলে? মহারাজ, আমি শুধু মুখ নয়, গিন্নির মুখ ঝামটা খেয়ে এলাম। তার কাঁচা ঘুম ভাঙিয়ে ভোরবেলা আপনার কাছে চলে এসেছি যে। বেশ বেশ, এবার বলো তো, কাল থেকে আমি যে চিন্তা করছি তার নিষ্পত্তির কি উপায়? মহারাজ, রাজকোষ থেকে আপনি যদি হারান চাষি, সুবল জেলে আর মনু ধোপাকে অর্থ দিয়ে সাহায্য করেন, তাহলে এই মুহূর্তে ওদের হয়তো উপকার হবে, কিন্তু এরকম সমস্যা সব সময় আসতে থাকবে মহারাজ। তখন কিন্তু আপনার নিস্তার হবে না, কারণ আপনি অর্থ দিয়েছেন, প্রজাদের প্রত্যাশাও থাকবে। তাহলে উপায় কি গোপাল? মহারাজ, আমাদের রাজসভা সপ্তাহে একদিন বন্ধ থাকে। হ্যাঁ, ঠিক ঠিক। এখন দেখুন, চাষি চাষ করে কখন, সময়টা ধরে নিন 8 ঘন্টা, ওই সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত। এটাও ঠিক। জেলে মাছ ধরে কখন, দুপুর 2টো থেকে রাত অবধি। সেও ঠিক। ধোপা কাপড় কাচে মূলত রাতে, আর ভোরবেলা সূর্যের আলোয় কাঁচা জামা কাপড় মেলে দেয়। হ্যাঁ ঠিক। এখন চাষি বলুন, ধোপা বলুন আর জেলে বলুন, সপ্তাহে 7 দিন কাজ তো কেউ করতে পারে না। না না, সে তো সম্ভব নয়। কিন্তু মহারাজ, যদি এরা 7 দিনই কাজ করত, তবে জেলের কপালে আরো কিছু মাছ জুটতো। চাষি আর একটু বেশি ফসল ফলাতে পারতো, বা ধোপা আর একটু বেশি পোশাক কাচতে পারতো। সবই তো বুঝলাম, কিন্তু 7 দিন তো একটানা কায়িক শ্রম করা যায় না, সেটা তো তুমি জানো। জানি মহারাজ। আমি আপনাকে প্রশ্ন করতে চাই। নির্ভয় করো। আপনার কি মনে হয়, এই রাজসভাতে বসে আমরা কি খুব কায়িক শ্রম করি? সে আবার, তোমরা তো বসে থাকো, এতে মাথায় বুদ্ধি আর বোকামির ব্যথা হতে পারে, কিন্তু সেটা তো কায়িক শ্রম নয়। আপনি নির্ভুল মহারাজ। তবে আমি যে হিসেবটা আপনাকে দিলাম, সেটা আপনি মন্ত্রীকে দিয়ে এক্ষুনি পূরণ করতে পারেন। মন্ত্রী? কিরকম কিরকম? হারান, সুবল আর মনুর যে পরিমাণ উপার্জনের অধিক অর্থের দরকার, সেই পরিমাণ অধিক ফসল মন্ত্রী ফলাবে। যেদিন রাজসভা বন্ধ থাকবে, মাছ ধরবে আর কাপড়ও কাচবে। যা বলছো, ভেবে বলছো তো গোপাল? মহারাজ, আপনি কি ভুলে গেছেন কাল রাজসভায় মন্ত্রী কি বলেছিল?
এক্ষুনি ঠিক খেয়াল পড়ছে না, তবে মহারাজ, মন্ত্রী বলেছিল এই সব তার বাঁ হাতের খেল, এসব তার কাছে কোনো ব্যাপারই নয়। এই সব যখন কোনো ব্যাপারই নয়, আর সারা সপ্তাহ মন্ত্রীকে যখন কোনো কায়িক শ্রম করতে হচ্ছে না, তখন মন্ত্রী মশাই না হয় একটু চাষ করুক, একটু মাছ ধরুক, আর একটু কাচাকাচি করুক। সত্যি তো, মন্ত্রী তো বলেছিল এই সব তার বাম হস্তের খেলা। এতে মহারাজ এই মুহূর্তের জন্য রাজকোষের কিছু অর্থ বাঁচবে, হয়তো ভবিষ্যতের জন্য আরো বড় সুরাহা হলো। বেশ গোপাল, বেশ, আজকে রাজসভায় আমি এই নির্দেশই দেব। আসছি আমি এখন মহারাজ, আহার করেই রাজসভায় চলে আসছি। আলান চাষি, তুমি কখন চাষ করো? আগে মহারাজ, ওই সকাল থেকে দুপুর অবধি। বাহ, আচ্ছা সুবল জেলে, তুমি কখন মাছ ধরো? মহারাজ, মাছ সব থেকে ভালো পাওয়া যায় ওই দুপুরে আর সন্ধ্যের দিকে। বাহ, তা বনু, তুমি কখন তোমার কাজ শুরু করো? আমাদের কাজ মহারাজ সন্ধ্যের পর। সংগ্রহ করা যা পোশাক থাকে সব ওই সন্ধ্যের পর কাচি আর মেলে দিই। সারা রাত হাওয়ায় শুকিয়ে যায়, সকালে তুলে ফেলি। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। মহারাজ, আপনি কি ঠিক করলেন সেটা জানতেই তো আমাদের আশা। আমি তোমাদের থেকে একদিন সময় চেয়েছিলাম, সিদ্ধান্ত আমি নিয়েছি। মহারাজ, আমি তাহলে এক্ষুনি খাজাঞ্চির সাথে যোগাযোগ করছি। আপনি এদের কত অর্থ দেবেন বলে দিন। অর্থ তো আমি দেব না। হ্যাঁ, তাহলে মহারাজ? মন্ত্রী, তুমি কাল বলেছিলে এই চাষ করা, মাছ ধরা, ধোপার কাজ সব তোমার নাকি বাঁ হাতের খেল, কোনো ব্যাপারই নয়, কি তাই তো গোপাল? নির্ভুল মহারাজ। তাই মন্ত্রী, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, সপ্তাহে যেদিন রাজসভা বন্ধ থাকবে সেদিন তুমি সকালে চাষ করবে, দুপুরে মাছ ধরবে, আর রাতের বেলায় কাপড় কাচবে। হ্যাঁ, তোমার ফলানো ফসল বেচে, তোমার ধরা মাছ বেচে, আর তোমার কাঁচা কাপড় থেকে যা আসবে সেটাই এদের অধিক উপার্জন হিসাবে গণ্য হবে, এবং সেটাই এদের দেওয়া হবে। মহারাজ, রাজসভার সবাই অবাক হয়ে গেছে আপনার নির্দেশ শুনে, একমাত্র গোপাল ছাড়া। ও এত নির্বিকার কেন? হ্যাঁ, এত নির্বিকার কেন? ও কি আপনাকে কোনো কুপরামর্শ দিয়েছে? মানে ওর পরামর্শেই কি আপনারা এমন নির্দেশ? মন্ত্রী, এটা আমার আর নির্দেশ নয়, এটা আমার আদেশ। কাল রাজসভা সাপ্তাহিক বন্ধ থাকছে, তুমি কাল সকাল থেকেই কাজে লেগে পড়বে। আজকে রাজসভা তাহলে এখানেই শেষ। হতভাগা গোপাল, যেই একটা বেফাস কথা বলেছি ঠিক ঠিক ধরে নিয়ে মহারাজের কানে দিয়েছে। হায় 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 হায়, এখন আমাকে চাষ করতে হবে। কি করি কি করি কি করি? আর চাষ করতে তো জানিও না। মাটি 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 মাটি, হ্যাঁ, প্রথমে মাটি কোপাতে হবে। পারবো না, আমি কিছুতেই এই কাজ পারবো না, কিছুতেই না। এই শিগগির জল আনো, মন্ত্রী মশাইয়ের মাথায় লেগেছে। এইখানে মাটি শক্ত, ভেতরে পাথর আছে। ওরে আমি কি করে জানবো রে হতভাগা, কি করে জানবো? আহা, আমরা তো মাটি দেখেই বুঝতে পারি। পুরো ভিজে গেলাম। না, পুরো ভিজে গেলাম। না, এখন আগে মাছ ধরি, যাই। আরে এখানে কি? আমাকে মাছ নদীতে নিয়ে চল। পাড়ের দিকে ভালো মাছ পাওয়া যায়। আপনার হাতে তো ছিপ মন্ত্রীমশাই, মাছ নদীতে মাছ ধরতে গেলে ভালো জাল লাগে। যা বলছি তাই কর। আপনি তো চারাই ভালো করে তৈরি করতে পারেননি। তুমি কথাটা কম বলো হে। বেশ বেশ, চলেন। বড় সড়ো কিছু গেঁথেছে মনে হচ্ছে। ওরে বাবা, সর্বনাশ! ওই ছিপের দম নেই, যদি বড় মাছ হয়
কেন হবে না? হ্যাঁ, এই 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 আমি তুলছি। এই এই এই, ওরে ভারী, কি ভারী, খুব ভারী। ওরে বাবা, ছাড়, ছাড়। হে ভগবান, এই কাজটা আমি যেন ভালোভাবে করতে পারি। করতে হয় কি করতে হয়? প্রথমে সাবান গোলা জল ঢালবো, তারপর কাপড়গুলোকে তুলে আছাড় মারবো। শয়তানগুলো সব সময় আমাকে ভিড় করে দেখছে, যেন রঙ্গ তামাশা। আর শুধু গোপালের জন্য আমি সবার কাছে উপহাসের পাত্র হলাম। কোমরটা ভাঙলো নাকি রে বাবা? আর যে পারি না। হে মহারাজ, আপনি কি আদেশ করলেন? সবাই হাসছে, আমি এই রাজ্যের মন্ত্রী, আমাকে দেখে সবাই হাসছে। হায় 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 হায়। ও হাসবেই তো, সবাই হাসবে। কেন, তোমার নাকি বাঁ হাতের খেল, তুমি সব পারো। আসলে এই সব তোমার চালাকি। মানুষের মনের খবর তুমি রাখো, প্রজাদের দুঃখে তোমার মন কাঁদে। আরে তোমার মনে কি চলছিল সেটা একমাত্র গোপালই ধরতে পেরেছে। গোপাল? হ্যাঁ, গোপাল কাল সকালে আমাকে সব বলেছে। গোপাল, তুমি বা আরো কিছু যেন বলতে চাও? হ্যাঁ মহারাজ। বলো বলো, নির্ভয়ে বলো। এবার গোপাল, তুমি নিজের মুখে সবটা বলো, সবাই শুনুক। মহারাজ, আমাদের পুঁটির বাবা হচ্ছে ভাগ চাষি। কি হারান, পুঁটির বাবাকে নিশ্চয়ই চেনো? মানে হ্যাঁ। আমতা আমতা করো না, তোমাদেরও অনেক দোষ আছে। এখন এই পুঁটির বাবা সেদিন পথ দিয়ে হেঁটে আসছিল। আরে তুই চিন্তা করছিস কেন? কিচ্ছু হবে না। মহারাজের কাছে গিয়ে বলবি খুব অর্থ কষ্টে আছি, কিছু সাহায্য করুন। মহারাজ করবে, তোর কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই তোর। না মানে সত্যি বলতে সেরকম কষ্টে তো আমি নেই। এবছর তো ফসলও ভালো হয়েছে, ভালো উপার্জনও হয়েছে। তোকে আমি যেটা বলছি সেটাই কর, ঠিক আছে? মনে থাকে যেন। কি গো হারান, মন্ত্রী মশাই কি বলে গেল? ওই মহারাজের কাছে গিয়ে অর্থ সাহায্য চাইতে বলল। কিন্তু ভগবানের আশীর্বাদে তোমার তো ভালো উপার্জন হয়েছে। তাতে কি, আরো অর্থ পাওয়া যাবে। তুমি চলো না, মহারাজকে বলো মহারাজ তোমাকেও সাহায্য করবে। আমার প্রয়োজন তো দেখছি না। আচ্ছা চলি। ওটাকে সুবল না? হ্যাঁ সুবলই তো। আবার মন্ত্রী এখানে কথা বলছে। না, ব্যাপারটা দেখতে হচ্ছে। এই যে সুবল, কেমন চলছে দিন? আর বলো না, বড় অর্থ কষ্টে আছি। সে কি, এতদিন তো শুনিনি। না গো, আমি খুব খারাপ আছি। বেশ, তোমার দিন যাতে ভালো কাটে সেই জন্যই মনে হয় মন্ত্রী মশাই কিছু ভাবনা চিন্তা করছে। ওনার মতো ভালো মানুষ হয় না। বুঝলে গোপাল দাদা, মন্ত্রী মশাই এখন সবার উপকার করতে লেগেছে। প্রথমে হারান চাষি, তারপর সুবল জেলে, এমনকি মনু ধোপার কাছ থেকেও ফিরতে দেখলাম। সেটাই তো সব থেকে বড় চিন্তার ব্যাপার। মন্ত্রী নিজে থেকে কারো উপকার করছে, এটা ভাবতেও যেন কিরকম লাগছে। কোন রকম স্বার্থ ছাড়া মন্ত্রী তো এরকম কাজ করতে পারে না। তুমি মনে হয় ঠিক বলছো। তুমি আমাকে বলে খুব ভালো করলে, ভালোই হলো। মন্ত্রীর কাজের উপর আমি নজর রাখবো। ও ভীষণ রকমের ধড়িবাজ। আমার মনে হয় সবাইকে অর্থ পাইয়ে নিজেও তার ভাগ বসাবে। মহারাজ, এই হলো ঘটনার ইতিবৃত্ত। এখন হারান, সুবল, মনু, তোমরা বলো, মন্ত্রী তোমাদের অর্থ পাইয়ে নিচে তার ভাগ চেয়েছিল কিনা? বলো বলো,
কোনো ভয় নেই। আমাদের ভুল হয়ে গেছে মহারাজ, আমাদের সবার উপার্জন ভগবান ও আপনার আশীর্বাদে ভালোই আছে, কিন্তু মন্ত্রী মশাই যে আমাদের লোভ দেখালো, অর্থ পেলে তার অর্ধেক মন্ত্রীকে দিতে হতো। দেখেছেন মহারাজ, যা ভেবেছিলাম। মহারাজ আজ ক্ষমা করুন মহারাজ, আমার যা শাস্তি সে তো আমি পেয়ে গেছি মহারাজ। আমার কোমরটা ওরে বাবারি, ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন আমাকে। এ শাস্তিও যথেষ্ট নয়, তোমাকে রাজসভা ছেড়ে এখন প্রতিদিন চাষ করতে হবে। ফসল ফলিয়ে যা উপার্জন করবে সেটা দিয়ে এই হারান মনুষ বলকে 4 ভাগের 3 ভাগ দেবে, আর 1 ভাগ গোপালের জন্য। আবার মহারাজ আমার জন্য কেন? দেখি গোপাল, তুমি সকাল সকাল গিন্নিকে বিরক্ত করে কাঁচা ঘুম ভাঙিয়ে আমার কাছে ছুটে এসেছিলে, আর মন্ত্রীর ফসল বেচার অর্থে গিন্নিকে একটা নতুন শাড়ি কিনে দেবে না? সব শেষে আমার গিন্নিরই জয়। যাই, এখনই গিন্নিকে সুসংবাদটা দিয়ে আসি। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।